ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 8 এ যেটা অধ্যায় 5 সেটা আজকে আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে আমরা অধ্যায় 1 থেকে 4 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা যেটা পঞ্চম অধ্যায় সেটা সম্পর্কে জানবো। এই অধ্যায়ে আমরা সমাজ সংস্কার আন্দোলন, তারপরে ধরো ধর্ম সংস্কার আন্দোলন, এছাড়া বিভিন্ন ধরনের যেগুলো বিদ্রোহ হয়েছিল সে সময় সেগুলো সম্পর্কে জানবো। তো ব্রিটিশ উপনিবেশিক প্রশাসনে ভারতীয় সমাজ এবং শিক্ষা সংস্কারের উদ্যোগে দেখা গেছিল যে সমাজের এক অংশের মানুষ অংশগ্রহণ করেছিল এবং উপনিবেশিক প্রশাসনের সাহায্যে অনেক ভারতীয় সমাজ এবং শিক্ষা সংস্কারের উদ্যোগ নিয়েছিল এবং এসব ভারতীয়রা অধিকাংশ দেখা গেছিল যে ব্রিটিশ কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্ত ও ইংরেজি শিক্ষার সুফল পেয়েছিলেন। মানে এ সময় আমরা দেখতে পাবো যে ইংরেজরা যখন ভারতে এলো তখন দেখা গেল বিভিন্নভাবে তারা চাইলো যে তাদের ভাষায় যদি তারা যদি মানে ভারতীয়রা শিখতে পারে তাহলে তাদেরকে বিভিন্ন ধরনের কাজও দেওয়া যাবে আর বারবার ধরো ইংল্যান্ড থেকে বা বিভিন্ন ব্যক্তিকেও আনতে হবে না। তাহলে ইংরেজরা নিজেদের সুবিধার্থের জন্য দেখা গেছিল যে এই দেশে কিছু মানুষদেরকে সরকারি চাকরির সুযোগ সুবিধার জন্য তাদের যেটা ইংরেজি ভাষা সেটা শিক্ষাদান করে এবং তারপরে দেখা যাচ্ছে যার ফলে দেখা যাচ্ছে যে এরা এই সম্প্রদায়ের মানুষরাই চিরস্থায়ী বন্দোবস্ত এবং ইংরেজি শিক্ষা এটার প্রতি দেখা গেছিল মানে এটার সুফলটা ভোগ করতে পেরেছিল। এই যে ছবিটা রয়েছে এটা হচ্ছে ওল্ড কোর্ট হাউস ও রাইডার্স বিল্ডিং যেটা কলকাতায় অবস্থিত এবং এটা 1786 খ্রিস্টাব্দে এই ছবিটা তোলা হয়েছিল। তো সে সময় আমরা দেখতে পাবো যে ঊনবিংশ শতকে ভারতীয় সমাজ এবং শিক্ষা সংস্কারকরা ভারতে ব্রিটিশ উপনিবেশিক আদর্শের প্রতি আস্থাবান ছিল। মানে যখন ধরো আমরা প্রাচীন ভারতের ইতিহাস দেখি তখন দেখবে যে আহ, যখন ঋগ্বৈদিক যুগ দেখবে সে সময় দেখবে যে নারীদের কাছেও শিক্ষা তারাও বিভিন্ন ধরনের যেগুলো হায়েম সেজে সেগুলো রচনায় তাদের একটা অবদান ছিল। কিন্তু পরবর্তীকালে যত সময় এগোতে থাকে তত দেখা যাচ্ছে যে মহিলাদের কাছ থেকে দেখা যাচ্ছে শিক্ষাটা কেড়ে নেওয়া হয় এবং যত দিন যেতে থাকে তত দেখা যাচ্ছে পিতৃতান্ত্রিক সমাজের প্রাধান্য বাড়তে থাকে এবং যেটা হচ্ছে যে মহিলাদের উপর বিভিন্ন ধরনের নিপীড়ন নির্যাতন এগুলো চলতে থাকে এবং সেটা সম্পর্কে দেখবে বিভিন্ন ধরনের আমরা সংস্কার দেখবো যেখানে বিভিন্ন ধরনের কুসংস্কার ছিল এবং যদি ভালো করে লক্ষ্য করো প্রত্যেকটা কুসংস্কারের কেন্দ্রবিন্দু কোনো সেটা মহিলা হতে পারে, কোনো নারী হতে পারে বা কোনো শিশু হতে পারে এবং সেটা কন্যা সন্তানই ছিল। তো এই সময় দেখা যাচ্ছে যে ব্রিটিশ শাসনের সমগামী হিসাবে দেশীয় সমাজ এবং সংস্কৃতির উন্নয়ন সম্ভব। ভারতীয়রা মনে করেন যে ইংরেজি ভাষা শিখতে পারলে তাদের নিজের এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ তৈরি হবে এবং চাকরিতে সুবিধা পাবে। অন্যদিকে ব্রিটিশ কোম্পানিও বুঝতে পেরেছিল যে শাসন সংক্রান্ত কাজকর্ম চালাতে সবসময় সুদূর ইংল্যান্ড থেকে লোক আনার খরচ অনেক বেশি। ভারতীয়দের মধ্য থেকে ঘষে মেজে এমন এক শিক্ষিত সম্প্রদায় গড়ে তুলতে হবে যারা রুচি এবং মতের দিক থেকে ইংরেজদের অনুগামী হবে এবং পরবর্তীকালে দেখবে এরা দেখবে বিভিন্ন ধরনের মানে ইংরেজি শাসনটা এটা তারা চাইবে যে চলুক। তো ইংরেজি ভাষা এবং পাশ্চাত্য শিক্ষার প্রভাবে শিক্ষিত ভারতীয়রা সবাই দেখা গেছিল উপনিবেশিক সরকারের প্রতি সমান আনুগত্য ছিল না, কিন্তু সবার এরকম মনোভাব ছিল না। বহু দেখা গেছিল ইংরেজিদের চাকরি যে গ্রহণ করে তারপর ধরো ইংরেজিদের বিভিন্ন কাজে সহযোগিতা করে কিন্তু প্রত্যেকে কিন্তু সমান ছিল না। সমাজ এবং ধর্ম সংস্কারের নানান বিষয়কে ঘিরে মাঝে মধ্যে বিতর্ক এবং দ্বন্দ্ব মাথাচাড়া দিত এবং ভারতীয় সমাজের বিভিন্ন অংশের মধ্যে উপনিবেশিক শাসনকে ঘিরে সরাসরি বিক্ষোভ তৈরি হয়েছিল এবং এই বিক্ষোভগুলি প্রায় ছোট বড় বিদ্রোহের আকার নিত এবং এ সময় দেখবে যে হিন্দু সম্প্রদায়ভুক্ত উচ্চ বর্ণের ওই মধ্যবিত্ত ব্রিটিশ ভারতকে ভদ্রলোক বলে পরিচিত ছিল। তাহলে এ সময় দেখবে যে মধ্যবিত্ত সম্প্রদায়ের উত্থান ঘটছে, তারা ইংরেজিদের ভাষা জানতো, ইংরেজদের বিভিন্ন ধরনের কাজ করতো এবং তাদেরকে ভদ্রলোক বলা হচ্ছে। এই নতুন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে সামাজিক সংস্কারের উদ্যোগ নেয়, যেখানে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজের মতো শহরকে কেন্দ্র করে ভদ্রলোকদের সংস্কারমূলক উদ্যোগ গড়ে উঠেছিল। এখন আমরা বাংলা যেটা সমাজ সংস্কার আন্দোলন যেখানে আমরা সতীদাহ প্রথা এবং বিধবা বিবাহ প্রচলন এটা সম্পর্কে জানবো। দেখো সতীদাহ প্রথা এটা আমরা প্রথম গুপ্ত যুগে জানতে পেরেছিলাম। তাহলে প্রাচীন ভারতের ইতিহাস যদি দেখো তাহলে গুপ্ত যুগে আমরা প্রথম এই যেটা সতীদাহ সেটা আমরা পেয়েছিলাম এবং এটা এরান লেক থেকে আমরা পাই। এরান লেক। আর যেটা হচ্ছে বিধবা বিবাহ, বিধবা বিবাহ কেন হচ্ছে যে সে সময় দেখা গেছে যে ধরো মানে কুলের রক্ষার জন্য যেটা কলিন্য প্রথা ছিল, তারা সবসময় চাইতো যে ধরো যে মানে
এমনও হয়েছে ধরো ৯০ বছরের একজন ব্যক্তির সাথে হয়তো ৫ বছরের একটা কন্যা সন্তানের বিবাহ দিয়ে দেওয়া হতো। এবার কিছু সময় পর দেখা যেত যে সেই মানুষটা মারা যেত এবং পরবর্তী যে জীবনটা সেটা দেখা যেত সেই মেয়েটা দেখা যেত যে বিধবা হিসাবে মানে কাটিয়ে দিত এবং খুব খারাপভাবে দেখা যাচ্ছে যে তাদের জীবনযাত্রাটা খুবই কঠোর ছিল, খুবই কঠিন ছিল, খুবই নির্যাতনের মধ্য দিয়ে তাদেরকে সমাজের এক কোণে তাদেরকে ঠেলে দেওয়া হতো। তাহলে যার জন্য দেখা গেছিল যে বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলনের সপক্ষে ছিলেন এবং যেটা সতীদাহ প্রথা সেটা আমরা জানি যে রাজা রামমোহন রায় তিনি দেখা গেছিল যে সারাটা জীবন এই সতীদাহ প্রথা যে রদ করা যায় সেটার জন্য প্রচুর লড়াই করেছে এবং তার জন্য দেখবে সে বিদেশেও গেছে এবং সেটা সম্পর্কে এবং পরবর্তী সময় দেখা গেছে যে সতীদাহ প্রথা রদ হচ্ছে। তো প্রথম দিকে দেখা যায় যে কোম্পানির শাসকরা ভারতীয় সমাজ বিষয়ে নিরপেক্ষ নীতি নিতেন। এই যেমন ধরো সতীদাহ প্রথা সে সময় দেখবে বহু বিবাহ প্রথা ছিল যেখানে ধরো একজন পুরুষের অনেকগুলো মেয়ে মানে অনেকগুলো স্ত্রী থাকতো, পত্নী থাকতো। তো সে সময় কি করা হতো যে ধরো সব থেকে ছোট থাকতো তার উপরে কিন্তু টার্গেটটা করা হতো। মানে কোনো সময় ধরো কেউ কোনো একজন ব্যক্তি ধরো মারা গেল তাহলে যারা বড় বড় ছিল তার তুলনায় বয়সে তাদেরকে কিন্তু সতী দেওয়া হতো না। আবার সমাজের প্রত্যেকটা শ্রেণীর মধ্যে কিন্তু সতী দেওয়ার কথা ছিল না, কিছু কিছু শ্রেণীর মধ্যেই সতী দেওয়ার কথাটা ছিল। তো এবার ধরো যে ছোট সব থেকে তাহলে তার দায়িত্ব কে নিবে? তাহলে তার তো দায়িত্ব কেউ নিবে না, তার না মা পুত্র আছে না কন্যা আছে, মানে সে সময় তো কন্যাদেরকে তো অবহেলা চোখে দেখা হতো। তাহলে তার তো কোনো সন্তান থাকতো না যে ধরো সে তাকে দেখবে, তার ভরণ পোষণের দায়িত্ব নেবে। তখন দেখা যেত যে সে মেয়েটাকে দেখা যেত যে সেই বয়স্ক ব্যক্তিটার সাথে মৃত তার স্বামীর সাথে দেখা যেত পুড়িয়ে দেওয়া হতো এবং পোড়ানোটা খুবই ভয়ঙ্কর ভাবে হতো। মানে মাদক দ্রব্য প্রথমত খাওয়ানো হতো, বড় নেশার জিনিস। তারপরে দেখা যেত যে ঢোল ঢাক বিভিন্ন ধরনের আওয়াজ দেওয়া হতো, কারণ যখন প্রথমত ছোট থেকে বোঝানো হতো মেয়েদেরকে যে স্বামীর সাথে যদি সতী হওয়া যায় তাহলে সেটা কিন্তু মানে সে হয়তো স্বর্গে পৌঁছাবে, এরকম ধরনের বিভিন্ন ধরনের কাহিনী তাদেরকে বলা হতো। যার ফলে দেখা যেত যে সেটা তাদের মাথায় গেঁথে থাকতো এবং পরবর্তীকালে তাকে যখন দেখা যেত যে সেই ব্যক্তিটা যখন মারা যেত তখন দেখা যেত যে তার ভরণ পোষণের দায়িত্ব কে নিবে। সব থেকে যে ছোট যে ধরো থাকতো যার কোনো কেউ ছিল না কুল কিনারায় তার দেখা যেত সতীটা নেওয়া হতো। এবার যখন ধরো মৃত একজন ব্যক্তি সে তো জ্বলছে, এবার তার কাছে যখন দেখা যাচ্ছে যে একজন ধরো জীবিত একটা মেয়েকে যখন ফেলে দেওয়া হচ্ছে তাহলে সে নিশ্চয়ই ওটাতে সে সেখান থেকে বাঁচার চেষ্টা করবে। এবার তখন দেখা যেত তাকে আগুনের মধ্যে ঠেলে দেওয়া হতো। এবার সে তো অনেক চিৎকার করতো, তখন দেখা যেত বিভিন্ন ধরনের ঢাক ঢোল এই সমস্ত আওয়াজ দিয়ে দেখা যেত যে তার যাতে আওয়াজটা যাতে না আসে সেটার ব্যবস্থা নেওয়া হতো। তাহলে এটাই ছিল সতীদাহ প্রথা, যেটা খুবই ভয়ঙ্কর ছিল। তাহলে দেখো যে ইংরেজরা হতে পারে যে অনেক কিছু খারাপ জিনিস করেছে কিন্তু সময়ের সাথে সাথে দেখবে যে আমাদের সমাজেও বিভিন্ন ধরনের কুসংস্কার চলে আসে এবং সে কুসংস্কারটা থেকে কিভাবে মুক্ত করা যায় তার জন্যই দেখবে বলে যে বেদে ফিরে চলো। বেদে কখনো খারাপ জিনিস লেখা নেই, কিন্তু যত সময় আসতে থাকতে তত দেখা যাচ্ছে যে সে সময় গ্রন্থগুলো দেখবে সংস্কৃত ভাষায় লেখা থাকতো, আবার সবাই দেখতো সেটা পড়ারও অধিকার ছিল না। যার ফলে দেখা যেত যে যে যেমন বুঝাতো সে সেইভাবেই নিত। আর এভাবে দেখা গেছিল যে সংস্কারটাই কোন সময় কুসংস্কার, তাহলে কু মানে হচ্ছে কি খারাপ, তাহলে কুসংস্কার এটা চলে এসেছিল। যার ফলে বিভিন্ন ধরনের প্রথা আমরা দেখতে পাই এবং সেগুলো মূলত নারী কেন্দ্রিক হয়। কোনো প্রথা এমন দেখতে পাবে না যে কোনোটা পুরুষ কেন্দ্রিক ছিল, কারণ এই সমস্ত প্রথা কারা নির্মাণ করতো? এই সমস্ত প্রথা পুরুষরাই নির্মাণ করতো। এবং পরবর্তী সময়ে দেখবে যে ইংরেজদের সহায়তায় বা এই যে প্রথাগুলো আছে এই প্রথাগুলো কিন্তু তারা আইন করছে এবং আইন করে এটার কিন্তু বন্ধ করা হচ্ছে, বিভিন্ন ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাহলে তারা যে শুধু খারাপটা করেছিল এমনটা না, তারা অনেক কিছু ভালোও করে গেছে। তো এই সময় দেখা যাচ্ছে যে ঊনবিংশ শতকের গোড়ার দিকে কিছু কিছু সামাজিক সংস্কার বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া শুরু হয়েছিল এবং আইন যেটা প্রণয়ন এটা কে করতো? এটা করতো ব্রিটিশ সরকার। নৃশংস অমানবিক কিছু রীতিনীতি বন্ধ করতে আইন প্রণীত হতো। উপনিবেশিক প্রশাসনের তরফে বিভিন্ন সংস্কারমূলক আইন জারি করা হয়। তার এ সময় দেখা যাচ্ছে যে আইন করে এক একটা প্রথা যেগুলো ধরো খুবই কঠোর এক একটা প্রথা কুপ্রথা সেগুলোর ব্যবস্থার জন্য দেখা গেছিল ব্রিটিশরা এই আইনটা প্রণয়ন করতো এবং কুপ্রথাগুলো রয়ে গিয়েছিল। যেমন ধরো 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি দেখা গেছিল যে এটা হবে গঙ্গাসাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার কথা নিষিদ্ধ করেছিল, কিন্তু তাতে এই কথা পুরোপুরি বন্ধ হয়নি। মানে যতটা চেষ্টা হয়েছিল যে করে দেওয়া, দেখো এখানে কন্যা শিশু, তাহলে এখানে কিন্তু কোনো ছেলে ছিল না, এটা কন্যা ছিল। প্রত্যেকটা জিনিস দেখবে মেয়েদের সাথে রিলেটেড থাকবে। তাহলে 1803 লর্ড কর্নওয়ালিস কি করেছিল গঙ্গাসাগরে যেটা শিশুকে যে দিয়ে দিত তো সেটা ভাসিয়ে দেওয়া হতো সে প্রথাটা নিষিদ্ধ করেছিল, কিন্তু তবুও দেখা গেছিল এটা পুরোপুরি বন্ধ করা যায়নি। এটা হচ্ছে সতীদাহ প্রথার একটি ছবি যেখানে দেখো কিছুক্ষণ আগে যেমন ধরো বললাম এটা হচ্ছে মৃত ব্যক্তিটা, তাহলে এর বয়সটা দেখো আর এই মেয়েটার বয়সটা দেখো। এখানে ধরো
বিভিন্ন ধরনের ধরো ঢোল রয়েছে, এখানে দেখো বাজনা বাজছে। আর তারপরে দেখা যেত যে আগুনে যে চিতারা রয়েছে, এখানে দেখা যেত মেয়েটাকে পোড়ানো হচ্ছে। তাহলে এই যে ধরো একটা চরম নৃশংসতা, এবার হঠাৎ করে যদি এরকম যদি ধরো এক জায়গা থেকে একটা দেশ থেকে আরেক দেশে যদি আসছে, আর সেই দেশে দেখা যাচ্ছে যে এইরকম একটা প্রথা চলছে, একটা বৈষম্য চলছে, এখনো দেখবে সমাজে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার কিন্তু হয়। যে শুধুমাত্র যে মহিলা হয় এমন না, এখনকার সময় পুরুষরাও কিন্তু বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হচ্ছে যত দিন যাচ্ছে। তো সেই সময় দেখা যাচ্ছে যখন ইংরেজরা এলো, যখন দেখছে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রথা, তখন তারা কিন্তু এটা করে তাদের মানে তারা বলেছিল যে কোনো একটা দেশের সভ্যতাটা কতটা উন্নত সেটা বোঝা যায় সেই দেশে মানে মেয়েদের উপর কিরকম ব্যবহার করা হচ্ছে, মেয়েদেরকে কতটা সম্মান করা হচ্ছে, সেখান থেকে বোঝা যায় যে সেই সভ্যতাটা কতটা আহ সভ্য। তাহলে এটা তারা বলেছিল। এটা হচ্ছে সমাচার দর্পণ, সংবাদপত্র এবং জনমত। ভারতীয় জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। শিক্ষা এবং সমাজ সংস্কারের ক্ষেত্রেও সংবাদপত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1780 খ্রিস্টাব্দে ইংরেজ ব্যবসায়ী জেমস অগাস্টিককে তিনি বেঙ্গল গ্যাজেট নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে। দেখো এই যে আছে সাপ্তাহিক মানে সপ্তাহে একবার, নির্ভীক এবং নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের ফলে হিক্কি কোম্পানির প্রশাসনের বিরাগ ভাজন হয় এবং শ্রীরামপুর মিশনারি মার্সম্যান সম্পাদনায় দেখা গেছিল যে 1818 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন ও সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ প্রকাশিত হয়। ভারতীয় সমাজ সংস্কারকদের অনেকে বিভিন্ন সংবাদপত্রের প্রকাশ এবং সম্পাদনার সাথে যুক্ত ছিল। এখন আমরা বিভিন্ন ধরনের সমাজ সংস্কারক সম্পর্কে জানবো। যেমন ঊনবিংশ শতকে দেখা গেছিল যে শিক্ষিত ভদ্রলোক ভারতীয়দের অনেকেই সমাজ সংস্কারকের কাজে উন্নত নিয়েছিল। যেমন বাংলায় ধরো রাজা রামমোহন রায়, যিনি যুক্তিসম্মত বিচারের সাহায্যে দেখা যায় যে তিনি হিন্দু ধর্মকে সংস্কার করার কথা বলেন। তাহলে যখন দেখা যায় প্রথমে যে সংস্কার মানে পুনরায় সেটার মধ্যে মানে প্রথম ধরো কোনো একটা ধর্ম রয়েছে, এবার সেটার মধ্যে যত সময় যায় সেটার মধ্যে কুসংস্কার ঢুকে যায়, কালচারটা। আর তারপর আবার সেটাকে যখন সংস্কার করার কথা আসে, তাহলে হিন্দু ধর্মকে দেখা গেছে সংস্কার করার কথা বলেছেন, যেখানে তিনি মূর্তি পূজা, পুরোহিত তত্ত্ব, বহু ঈশ্বরবাদের নিন্দা করেছেন। তিনি এক ঈশ্বরের কথা বলেছিলেন। সতীদাহ প্রথার নিষিদ্ধীকরণে তার উদ্বেগ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। ঊনবিংশ শতকের কলকাতা এবং আশেপাশে বিভিন্ন অঞ্চলে সতীদাহ প্রথা বজায় ছিল। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তোলে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে 1929 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং আইন করে দেখা গেছিল সতীদাহ প্রথা বন্ধ করে। যদিও সতী প্রথাকে নিয়ে নানা রকম গৌরবময় ধারণা সমাজে রয়ে গিয়েছিল, সম্পত্তিতে নারীদের আইনগত স্বীকৃতির ক্ষেত্রেও রামমোহন সওয়াল করেছিল। দেখো এবার সম্পত্তিতে ধরো কার অধিকার, তাহলে সেটা নিয়েও দেখা গেছিল রাজা রামমোহন রায় সওয়াল করেছিল। দেখো যে সম্পত্তিটা যে মারা গেল সেই ব্যক্তির, তার সম্পত্তিটা যদি তার মেয়ে মানে তার স্ত্রীর যদি হতো তাহলে কিন্তু তাকে পোড়ানো হতো না, তার সম্পত্তিটা কিন্তু অন্য কেউ লুট করে নিত। তাহলে ধরো তার স্ত্রী তো বোঝা হয়ে গেল, তার কি হবে, তখন তাকে সতী করে দেওয়া হতো। আর এটা নিয়ে বিভিন্ন ধরনের যে এটা হবে ওইটা হবে, কিন্তু এটা আদৌ হয়নি, এটা পুরোটাই কুসংস্কার ছিল একটা। সতীদাহ বিষয়ে দেখা গেছে যে রাজা রামমোহনকে যেমন স্ত্রী লোককে স্বামীর সহিত মরণের প্রবৃত্তি দেবার যথার্থ কারণ এবং এরূপ বন্ধন করিয়া দাহ করিবাতে আগ্রহের কারণ যে স্ত্রী স্বভাবত অল্প বুদ্ধি এবং অস্থিরায়ন্তন এবং অবিশ্বাসের অপাত্র। তাহলে এই যে ধরো সতীর যে দেয়া হচ্ছে তার ইয়েতে বলা হয়েছে যে স্ত্রীরা হচ্ছে অল্প বুদ্ধি, যাদের কম বুদ্ধি থাকে, যারা হচ্ছে বিশ্বাস মানে তাদেরকে বিশ্বাস করা যায় না। তারপরে রয়েছে যে সহানুরাগা এবং ধর্মজ্ঞান শূন্য, যার কোনো জ্ঞান নেই, সুতরাং সহমরণ না করিলে নানান দোষের সম্ভাবনা। তাহলে ওই যে ধরো মেয়েটা তার দায়িত্ব কে নেবে, ওটা কিন্তু এখানে বলতো না। এখানে মেয়েদেরকে বিভিন্ন ধরনের গ্রন্থ রয়েছে, সেখানে মহিলাদের নিয়ে খুব খারাপ খারাপ কথা রয়েছে। কোনোদিন যদি তোমরা পারো তাহলে সে সমস্ত গ্রন্থ পড়লে তোমরা বুঝতে পারবে। তো তার জন্য দেখা যাচ্ছে যে সহমরণ যদি না থাকে, সে যদি বেঁচে থাকে তাহলে তার মধ্যে দোষ থাকবে। এই নিমিত্তে বাল্যকাল অবধি স্ত্রীলোককে সর্বদা উপদেশ দেয়া হতো যে সহমরণ করিলে স্বামীর সহিত স্বর্গভোগ হবে। তাহলে দেখো ছোট থেকে কিভাবে তার মাইন্ডটাকে পুরোপুরি ভাবে বোঝানো হতো যে এইভাবে যদি সে যদি সতী করে, সতী ভালো জিনিসটা, তাহলে কি সবাই ভাবতো সেটা সত্যিই ভালো। তিন কুলের নাকি উদ্ধার হয় এবং লোক যশবর আসে, যাহাতে দৃঢ় বিশ্বাস করিয়া স্বামী মরিলে অনেকেই সমরণ করিতে অভিপ্রায় করে। তাহলে যেহেতু ধরো তাদেরকে প্রথম থেকে ওইভাবে বোঝানো হচ্ছে যে এটা খুবই ভালো জিনিস, তাহলে তাদের মাথায় যেহেতু এটা গেঁথে আছে, তাদেরকে তো পড়াশোনা থেকে বঞ্চিত করছে। তাহলে পড়াশোনা জিনিসটা এমনই যে তুমি মানে কাজ পাও বা নাওই পাও, তুমি অন্তত বুঝবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল, তুমি অন্তত যুক্তিটা করতে পারবে। কিন্তু যদি দেখা যাচ্ছে যে কেউ একজন ধরো পড়তে যদি না জানে, তাহলে কিন্তু সে অনেক কিছু জিনিস থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবে।
কিন্তু অগ্নির উত্তাপে চিত্তা ভস্ম হইবার সম্ভাবনা আছে, যাহা দূর করিবার নিবৃত্তি গন্ধাদি করিয়া দাহ করা যায়। কিন্তু স্ত্রী লোককে যে পর্যন্ত দোষান্বিত আপনি করিলেন তাহার স্বভাব সিদ্ধ নয়। তাহলে এই যে ধরো মেয়েদের নিয়ে এত কিছু বলা হয়েছে, তাহলে সেটা কিন্তু ঠিক নয়। অতএব কেবল সন্দেহ নিমিত্ত বধ পর্যন্ত লোক ধর্ম তো বিরুদ্ধ হয়। মানে কেউ ধরো কোনো একজন মেয়েকে ধরো রেখে দেওয়া হলো, বা সে হয়তো বিভিন্ন পরবর্তী সময় সে খারাপ খারাপ কাজের সাথে জড়িত হবে, এইটার পরিপ্রেক্ষিতে মানে এটা ধরো আগে থেকে কল্পনা করে নেওয়া হলো। আর এটার ভিত্তিতে যে স্ত্রীলোকের বুদ্ধির পরীক্ষা কোন কালে লইছে, এই যে স্ত্রীলোকের যে বুদ্ধি যে পরীক্ষা, সেটা কোন সময় নেওয়া হয়েছে, তাদেরকে সে অনায়াসে তাহাদিগকে অল্প বুদ্ধি কহান, তাহলে তাদেরকে তো শিক্ষা দেওয়াই হয়নি। এবার শিক্ষা যদি নাই দেওয়া হয়, তাহলে কিভাবে তাদেরকে অল্প বুদ্ধি বলা হয়? কারণ বিদ্যা জ্ঞান জ্ঞান শিক্ষা দিলে পরে ব্যক্তি যদি অনুভব ও গ্রহণ করিতে না পারে, তখন তাকে অল্প বুদ্ধি পাওয়া সম্ভব হয়। কারণ দেখো, তাদেরকে শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত রাখা হতো। তাদেরকে বলা হতো যদি শিক্ষা যদি তারা করে, তাহলে খুব অল্প বয়সে তারা বিধবা হবে। এটা তাদের মাথায় ঢোকানো হয়েছিল। যার ফলে দেখা যেত যে সে সময় মহিলারা পড়াশোনা তাদেরকে করতে দেওয়া হতো না, এবং সে কাজে দেখা যেত মহিলারাই মহিলাদের শত্রু হতো। নিয়মগুলো তো পুরুষরাই বানিয়েছিল, কিন্তু মহিলারা সেটি সাপোর্টও দিয়েছিল। এরপর বলছে যে ধরো সে যদি শিক্ষা যদি নাই করলো, তাহলে তাকে কি করে তুমি অল্প বুদ্ধি বলবে? তো তাকে তো শিক্ষা দেওয়াই হয়নি। তাহলে যদি তাকে শিক্ষা দেওয়া হয়, তারপরে যদি ধরো দেখা যায় যে সে করতে না পারে, তখন সেটা অল্প বুদ্ধি বলা যেতে পারে। আপনারা বিদ্যা শিক্ষা জ্ঞান উপদেশ স্ত্রীলোককে প্রায় দেন নাই, তবে তাহারা বুদ্ধিহীন হয় ইহা কোনরূপ নিশ্চিত করিবেন, নিশ্চয় করিবেন। এই যে কথাটা মানে যেটা এখন দেখলাম, সেটা হচ্ছে রাজা রামমোহন রায়ের প্রবর্তক এবং নিবর্তকের দ্বিতীয় সংবাদ রচনা থেকে নেওয়া হয়েছে। এখন আমরা দেখব যে 19 শতকের মাঝামাঝি সময় বিধবা নারীদের পুনরায় বিবাহ দেওয়া। তাহলে এতক্ষণ আমরা সতীদাহ প্রথা সম্পর্কে জানলাম, এখন আমরা বিধবা বিবাহ কিভাবে প্রচলন হচ্ছে সেটা সম্পর্কে জানবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আন্দোলন গড়ে তুলেছিলেন। অনেক সময় দেখবে যে ধর্ম সংস্কারক যারা ছিল, তারা তো বিভিন্ন ধরনের সমাজের কুপ্রথার বিরুদ্ধে মানে বিরোধী ধরো বলেছিল, কিন্তু সমাজে যারা ছিল তাদেরকে ছোট মানে অনেকভাবে তাদেরকে খারাপ চোখে দেখা হয়েছিল, তাদের নিয়ে খারাপ খারাপ মন্তব্য করা হয়েছিল। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন চাইলো যে বিধবাদের বিবাহ, তখন তাকে অনেক কুনজরে দেখা হয়েছিল সমাজে। এবার তার বিরুদ্ধে দেখবে গেছিল, ঠিক সেরকম রাজা রামমোহন রায়ের বিরুদ্ধেও গেছিল, বোঝাতে হয়েছিল, বিভিন্ন গ্রন্থ পাঠ করতে হয়েছিল যে আমাদের প্রাচীন গ্রন্থে এগুলো আছে কি নেই, বিভিন্ন ধরনের মত দিতে হয়েছিল। রাজা রামমোহনের মতো বিদ্যাসাগরও ব্রিটিশ প্রশাসনের কাছে আইন জারি করে বিধবা বিবাহ চালু করার দাবি জানিয়েছিলেন, এবং 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিবাহ পুনর্বিবাহ আইন জারি করা হয়, এবং সমাজের সর্বস্তরের মোটে বিধবা বিবাহকে জনপ্রিয় হয়নি। এখনো পর্যন্ত দেখবে যে বিধবা যদি বিবাহ হয়, তাহলে সেটাকে আশা করি ভালো চোখে দেখা হয় না। অনেক জায়গায় হয়, কিন্তু সেরকম ভাবে দেখা হয় না। বিদ্যাসাগরের ব্যক্তিগত উদ্যোগে কয়েকটি বিধবা বিবাহ আইন জড়ানো করা হয়েছিল। এখন আমরা বিধবা বিবাহ বিষয়ে বিদ্যাসাগরের যুক্তি দেখব। বিধবা বিবাহ প্রথা প্রচলিত না থাকাতে যে নানান অনিষ্ট ঘটিতেছে, ইহা এতক্ষণে অনেকে বিলক্ষণ হৃদয়ঙ্গম হয়েছে। অনেকে স্ব স্ব বিধবা কন্যা ভগ্নীর প্রভৃতির পুনর্বিবাহ দিতে উদ্যত আছে। মানে অনেকে চাইছে যে মানে তার কন্যা হোক বা বোন হোক, সে হয়তো বিধবা রয়েছে, তার যাতে পুনরায় মানে বিবাহ দেওয়া যায়। অনেক অনেকে অতদূর পর্যন্ত যাইতে সাহস করিতে পারে না, কিন্তু এই ব্যবহার প্রচলিত হওয়ার নিতান্ত আবশ্যক হইয়া উঠেছে, ইহা স্বীকার করিয়া থাকে। বিধবা বিবাহকে অকর্ম কর্তব্য বলা কোন কর্মে স্বাস্থ্যসম্মত অথবা বিচার সিদ্ধ হইতেছে না। অতএব কলিযুগে বিধবা বিবাহ যে সর্বপ্রকার কর্তব্য কর্ম, সেই বিষয়ে কোনো সংশয় অথবা আপত্তি হতে পারে না। এটা বিদ্যাসাগর বলেছে। মানে সে সময় বিধবা মানে যদি তোমরা দেখো 3 বছর 5 বছর বয়সে তাদেরকে মানে তাদের বিধবা হয়ে যেত। কারণ ধরো একটা বয়স্ক লোকের সাথে ধরো বিয়ে দেওয়া হতো ভুল রক্ষা করার জন্য, তারপর তো সে মারা গেল সে ব্যক্তিটা। আর পরবর্তী সময় দেখা যাচ্ছে যে সে যে শিশুটাই বললো বা মেয়েই বললো, তাকে সারাটা জীবন বিধবার মতো তাকে সমাজে এক কোণে করে দেওয়া হতো, আর খুবই কঠোর ছিল তাদের জীবনযাত্রাটা। তো এই যে ধরো রয়েছে, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ রচনা থেকে নেওয়া হয়েছে। বাংলার শিক্ষা সংস্কার ডিরোজিও ও নববঙ্গ আন্দোলন, যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও নারী শিক্ষা, তাহলে ডিরোজিও এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নারী শিক্ষা সম্পর্কে জানবো। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছবি, যিনি কলকাতার হিন্দু কলেজের শিক্ষক, এবং তার যেটা চিন্তাধারা, স্বাধীন চিন্তাধারা, তাকে যেটা ছাত্রদের
স্বাধীন চিন্তাধারা বিকাশ ঘটাতে সাহায্য করেছিল এবং তার যারা ছাত্রদেরকে তার যে দল সেটাকে নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হয়। বিভিন্ন সামাজিক প্রথা এবং রীতিনীতির বিরুদ্ধে নববঙ্গ গোষ্ঠীর সদস্যরা মতামত প্রকাশ করেন। এছাড়া জাতপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি প্রথার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিল, কিন্তু ব্রিটিশ শাসন ও ইংরেজি শিক্ষার প্রতি নববঙ্গ গোষ্ঠীর পুরো সমর্থন ছিল। তাহলে ইংরেজি শিক্ষার প্রতি তাদের সমর্থন ছিল। পরবর্তীকালে এই গোষ্ঠী অনেকেই সদস্য নিজেদের পুরনো মতামত এবং অবস্থান থেকে সরে গিয়েছিল। এবং এ সময় দেখা যাচ্ছে যে 19 শতকের দ্বিতীয় ভাগে দেখা যাচ্ছে যে সমাজ সংস্কারক এবং শিক্ষা উদ্যোগে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজে, তাহলে এতক্ষণ আমরা ইয়ং বেঙ্গলের সম্পর্কে জানলাম। এবার দেখা যাচ্ছে যে শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি ভূমিকা রয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি সংস্কৃত কলেজে পড়ানোর সময় থেকেই শিক্ষা সংক্রান্ত নানান সংস্কারের উদ্যোগ নিয়েছিল এবং তার উদ্যোগে দেখা গেছিল ব্রাহ্মণ ও বৈদ্য পরিবারের ছেলেদের পাশাপাশি কায়স্থ ছেলেরাও সংস্কৃত কলেজে পড়ার সুযোগ পায়। বিদ্যাসাগর সংস্কৃত শিক্ষার পাশাপাশি উপযুক্ত ইংরেজি শিক্ষার দরকার অনুভব করেছিল। তিনি বুঝেছিলেন যে মাতৃভাষা ও ইংরেজির মধ্যে সংযোগ সাধন দরকার এবং 1850-এর দশকে ছাত্রদের পড়ানোর জন্য অনেকগুলি গ্রন্থ লিখেছিল বিদ্যাসাগর, যেখানে দেখা গেছিল যে বাংলার সাথে সাথে ইংরেজি ভাষায় লেখা আধুনিক গণিত চর্চা ও পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেছিলেন এবং সহকারী স্কুল পরিদর্শক হিসাবে বাংলার বিভিন্ন জেলায় দেখা গেছিল মডেল স্কুল তৈরি করেছিলেন। তিনি বুঝেছিলেন যে সরকারি তরফে যে সামান্য টাকা শিক্ষা খাতে বরাদ্দ হয় তা দিয়ে সমস্ত মানুষকে শিক্ষার আওতায় আনা সম্ভব নয়, ফলে শিক্ষার বিষয়ে উপনিবেশিক সরকারের নির্দিষ্ট পরিকল্পনা করা উচিত বলে মনে করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে দেখা গেছিল বেতন স্কুলে যাতে মেয়েরা পড়তে পারে তার জন্য ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিল। এছাড়া স্কুল পরিদর্শকের কাজ করার সময় নিজের খরচে অনেকগুলো মেয়েদের স্কুল তৈরি করেছিলেন। বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা সেই স্কুলগুলোতে অনেক মেয়ে পড়াশোনা করতো। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ব্যঙ্গ ছবি, যেটা গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা। যে গগনেন্দ্রনাথ ঠাকুর তিনি ব্যঙ্গ ছবি আঁকতেন, মানে সমাজের যে ধরো চিত্রটা সেটাকে ব্যঙ্গ করে আঁকা হয়েছে। যেমন দেখো এটা হচ্ছে ইংরেজি শিক্ষার একটা কল, যেখানে দেখো যে এই যে ধরো এদের পোশাক আশাক গুলো দেখো ভারতীয় পোশাক, আর এদের পোশাক আশাক গুলো দেখো ব্রিটিশ। হ্যাঁ, তাহলে এইটা এমনই একটা কল যেখানে মানে ভারতীয়রা যাচ্ছে ইংরেজি ভাষায় শিখছে সেই কলে, এবং তারপরে দেখা যাচ্ছে তারা ভারতীয় থাকছে কিন্তু মনের ধার দিয়ে তারা কিন্তু ইংরেজ হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা ব্যঙ্গাত্মক ছবি যেটা এঁকেছেন গগনেন্দ্রনাথ ঠাকুর। তিনি বহু ছবি এঁকেছেন, ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে এভাবে দেখা গেছে ইংরেজি শিক্ষাটাকে এটাকে ব্যঙ্গ করা হয়েছে। এটা হচ্ছে একটা কল যেখানে ভারতীয়রা দেখা যাচ্ছে কিভাবে ইংরেজি পরিণত হচ্ছে মনের ধার দিয়ে। দেখতে ভারতীয় কিন্তু মনের ধার দিয়ে তারা হয়ে যাচ্ছে ইংরেজ। এখন আমরা ভারতের উন্নত সমাজ এবং শিক্ষা সংস্কারের সম্পর্কে জানবো। যেমন 1800, তাহলে এতক্ষণ আমরা বাংলা দেখলাম। এবার 1840-এর দশকে দেখা যাচ্ছে মহারাষ্ট্রে বিধবা নারীদের পুনর্বিবাহের জন্য মতামত তৈরি হতে থাকে এবং সিংরাই শিক্ষিত মধ্যবিত্ত মানুষদের মধ্যে বিধবা বিবাহের উদ্যোগ হয়। 1866 খ্রিস্টাব্দে বিষ্ণু শাস্ত্রীর নেতৃত্বে দেখা গেছিল বিধবা বিবাহের পক্ষে একটি সভা গঠিত হয় এবং পরবর্তীকালে আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং মহাদেব গোবিন্দ রানড়ের নেতৃত্বে দেখা গেছিল বোম্বাই প্রার্থনা সমাজ সামাজিক সংস্কারের উদ্যোগ নিয়েছিল। এখন আমরা পণ্ডিত রমাবাই সম্পর্কে জানবো। তাহলে পণ্ডিত রমাবাই 19 শতকে নারী শিক্ষাকে কেন্দ্র করে, তাহলে এটা হচ্ছে কি পণ্ডিত রমাবাইয়ের ছবি। 19 শতকে শিক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু নারীর উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। তাদের মধ্যে পশ্চিম ভারতের পণ্ডিত রমাবাই এবং মাদ্রাজের ভগ্নী শুভলক্ষ্মী এবং বাংলার বেগম রোকেয়া শাখায়াত হোসেন বিখ্যাত ভূমিকা পালন করেছিল, উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। 19 শতকের দ্বিতীয় ভাগে দেখা যাচ্ছে যে ব্রিটিশ প্রশাসনে মেয়েদের শিক্ষার আওতায় আনার জন্য বিভিন্ন অনুদান এবং বৃত্তি দেওয়া উদ্যোগ হয়। বৃত্তি মানে স্কলারশিপ। হ্যাঁ, এবং তার ফলে দেখা যাচ্ছে নারী শিক্ষা কিছুটা বিকশিত হয়, যেখানে পণ্ডিত রমাবাই দেখো ব্রাহ্মণ পরিবারের মেয়ে ছিল এবং প্রাচীন ভারতীয় শাস্ত্র বিষয়ে তার পড়াশোনা ছিল। সমস্ত সামাজিক বাধা নাস্যাৎ করে তিনি এক শূদ্রকে বিবাহ করেন। তাহলে সেই সময়ের কথা ভাবো যে মানে একজন মেয়ে যে ব্রাহ্মণ হিন্দু মেয়ে, এবার সে দেখা যাচ্ছে শূদ্রকে বিবাহ করছে। এখনকার সময় দেখবে কাস্ট সিস্টেমটা খুবই রয়েছে, তাহলে সে সময় তো আরো ভয়ঙ্কর ছিল। এবং পরে দেখা গেছে যে বিধবা অবস্থায় নিজের মেয়েকে ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়ান রমাবাই এবং বিধবা মহিলাদের জন্য তিনি একটি আশ্রম তৈরি করেন। তবে রমাবাইয়ের উদ্যোগকে রক্ষণশীলরা
অনেকে সমালোচনা করেছে। রক্ষণশীল মানে কি, ধরো কোনো একটা কিছু চলছে, এবার পরবর্তী সময়ে সেটার মধ্যে কুসংস্কারও মিলতে থাকে। এবার সেটা যেমন চলছে সেটাকেই তারা সমর্থ করতো। এবার ধরো সেটার মধ্যে যদি কোনো ভুলও হতো, সেটার কিন্তু কখনো প্রতিবাদ হতো না। মানে সময় গেলে চলে আসে, সেটার প্রতি যারা বিশ্বাসী তারাই হচ্ছে রক্ষণশীল। যত দিন যাবে তত সমাজের মধ্যে পরিবর্তন আসবে। দেখো এখন এখন কেউ ভেবেছিল যে ধরো তোমরা আমাকে অনেকেই চিনো না, আমিও তোমাদেরকে চিনি না, কিন্তু দেখো যে অনলাইন কোভিড এর পর দেখা যাচ্ছে অনলাইনটা খুবই পড়ানো চলটা চলে আসছে। তাহলে দেখো যে আমরা এক প্রান্তে আছি, আর কোন প্রান্ত থেকে যে তোমরা দেখছো সেটা আমার জানা নেই। এবার সেখান থেকে দেখো আমি তোমাদেরকে পড়াতে পারছি। তাহলে কি সমাজ সময়ের সাথে সাথে কি করা হচ্ছে, আমরা শিখছি। যত দিন যাচ্ছে তত আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি আসবে, সেটাকে আমরা শিখছি, সেটাতে যতটা পারা যায় সমাজের কল্যাণ করার চেষ্টা করছি। এবার যে ধরো আগে যেগুলো চলছে সেটাকে নিয়েই ধরো তারা তারা বসে আছে, তারা কিন্তু কোনো সেটার মধ্যে চেঞ্জেস আনতে চাইছে না। তারা হচ্ছে রক্ষণশীল, তাদেরকেই বলা হচ্ছে রক্ষণশীল। মানে সমসাময়িক যারা আপ টু ডেট হতে পারছে না তারা হচ্ছে রক্ষণশীল। তো যে রক্ষণশীল অনেকেই সমালোচনা করেছেন, মানে ধরো এই কথাগুলো ধরো চলছে, মেয়েদেরকে পড়ানো হতো না, সতী দিয়ে দেওয়া হতো, বিধবা বিবাহ, তারা দেখা যাচ্ছে এগুলোর বিরোধিতা করছে। মানে যেগুলো চলছে সেগুলো চলুক, এরকম টাইপের মনোভাব যাদের। তো মাদ্রাজ প্রেসিডেন্সিতে এরপর তাহলে আমরা এতক্ষণ এদের নিয়ে জানলাম। এখন আমরা দেখবো যে মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিরসালিঙ্গম পান্তালুর নেতৃত্বে বিধবা বিবাহ শুরু হয়েছিল। পান্তালু বাংলার ব্রাহ্মণ আন্দোলন দ্বারা প্রভাবিত হয়েছিল। মূর্তি পূজা, অস্পৃশ্যতা, জাতিভেদ, বাল্যবিবাহ প্রভৃতির বিরোধিতা করেছিলেন। পাশাপাশি নারী শিক্ষা এবং বিধবা বিবাহের পক্ষেও তিনি সওয়াল করেছিলেন। এবং তিনি দক্ষিণ ভারতের প্রার্থনা সমাজের সংস্কার আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিলেন। এবং মাদ্রাজে শিক্ষিত নাগরিকদের অনেকে এই আন্দোলনের সাপেক্ষে ছিল, কিন্তু সেসব সত্ত্বেও সামান্য কয়েকটি বিধবা বিবাহ বাস্তবায়িত হয়েছিল। মানে অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু সেরকম হয়তো ফল ছিল না। এই যে ছবিটা, এটা হচ্ছে বোম্বাইয়ে একটি মেয়েদের স্কুল, যেটা উইলিয়াম টি স্পেসান এর আঁকা। এইটা দেখো মহিলাদেরকে শিক্ষিত করা হচ্ছে। এটার ক্ষেত্রে দেখবে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা ছিল। খ্রিস্টান মিশনারিরা কিন্তু ধর্মান্তরিতও যেমন চেষ্টা করতো, কিন্তু মেয়েদের যাতে মেয়েরাও যাতে শিক্ষিত হয় সেটার ক্ষেত্রে কিন্তু খ্রিস্টান মিশনারিরা ভূমিকা নিয়েছিল। এখন আমরা দেখব জ্যোতিরাও ফুলে, যিনি মহারাষ্ট্রে সমাজ সংস্কার আন্দোলনের সাথে জড়িত, এবং তার স্ত্রী হচ্ছেন সাবিত্রীবাই ফুলে। ব্রাহ্মণদের অত্যাচারের বিরুদ্ধে নিম্নবর্গীয় সাধারণ মানুষদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় তারা লড়াই করেছিল। পুনা শহরে দেখা যায় যে 1851 খ্রিস্টাব্দে নারী শিক্ষা, তাহলে মহারাষ্ট্রে বিধবা বিবাহ প্রচলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। এবং পুনা শহরে দেখা যায় 1851 খ্রিস্টাব্দে নারী শিক্ষা প্রসারে একটি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। তাহলে বিদ্যালয় মানে হচ্ছে স্কুল, আর বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে কি ইউনিভার্সিটি। তাহলে তিনি একটি স্কুল খুলেছিলেন। এবং জ্যোতিরাও ফুলে দেখা গেছিল সত্যশোধক সমাজে নিচু তলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার লড়াই করত। সত্যশোধক সমাজ, এটা জ্যোতিবা ফুলের তিনি করেছিলেন। জ্যোতিবা রাও ফুলের উদ্যোগে মহারাষ্ট্রে বিধবা বিবাহ বিশেষ সফল। মানে সমাজের এক এক মানে এক ধরনের মানুষ চাইতো যে যেগুলো কুপ্রথা তারা তো বুঝতে পারতো, তাহলে সেটার বিরুদ্ধে যেত। আর কিছু জন থাকতো তার মধ্যে অনেকেই যারা কিন্তু যে কথাগুলো চলছে তো চলছে সেটাই তারা বিশ্বাসী ছিল। তাহলে এতক্ষণ আমরা সমাজ সংস্কারক সম্পর্কে জানলাম। এখন আমরা ধর্ম সংস্কার সম্পর্কে জানব, যেখানে আমরা দেখব যে ব্রাহ্মণ্য আন্দোলন। এবং ব্রাহ্মণ্য আন্দোলন এটার সাথে জড়িত হচ্ছে রাজা রামমোহন রায়, যেখানে 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। সামাজিক সংস্কার করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল। এবং 1828 খ্রিস্টাব্দে আত্মীয় সভা থেকে ব্রাহ্মণ সমাজ গড়ে ওঠে। রামমোহনের পরবর্তী দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম আন্দোলনকে সংগঠিত করেছিলেন। এবং 1860-এর দশকে কেশবচন্দ্র সেন এবং বিজয় কৃষ্ণ গোস্বামীর উদ্যোগে কলকাতায় শিক্ষিত সমাজের গণ্ডি পেরিয়ে ব্রাহ্ম আন্দোলন বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছিল। এবং বৈষ্ণব ধর্মের জনপ্রিয় ঐতিহ্য ব্রাহ্ম ধারণার মধ্যে সংযোগ তৈরি করেছিলেন কে, বিজয় কৃষ্ণ। আদতে সমাজে উচ্চ বর্গের মধ্যে ব্রাহ্ম আন্দোলন সীমিত ছিল। ফলে ধর্ম সম্পর্কে ব্রাহ্মণদের উদার দৃষ্টিভঙ্গি উগ্র নব হিন্দু ধর্মপ্রচারকের সঙ্গে পাল্লাতে পারেনি। এখন আমরা স্বামী দয়ানন্দ সরস্বতী এবং তার আর্য সমাজ সম্পর্কে জানবো, যেটা 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করে, যেখানে তিনি বলেছিলেন গো ব্যাক বেদাস, মানে বেদে ফিরে চলো। বেদকে সমস্ত ধর্মগ্রন্থের চূড়ান্ত বলে মনে করতেন দয়ানন্দ। তার মতে বেদের মধ্যে আছে বিজ্ঞানের কথা,
পরবর্তীকালে দেখা যায় যে হিন্দু ধর্মে যে সমস্ত আচার এবং সংস্কার মিশে গিয়েছিল সেগুলোর সমালোচনা করেছিলেন দয়ানন্দ। এবং মূর্তি পূজা, পুরোহিতদের প্রাধান্য, বাল্য বিবাহের মতো বিষয়গুলি দয়ানন্দ সমালোচনা করে এবং পাশাপাশি দেখা যায় বিধবা এবং নারী শিক্ষাকে সমর্থন করেছিলেন। পাঞ্জাব এবং উত্তর পশ্চিম ভারতে আর্য সমাজ জনপ্রিয় ছিল, কিন্তু দয়ানন্দের মৃত্যুর পর আর্য সমাজ আন্দোলন উগ্র হিন্দু রূপ ধারণ করেছিল। এখন আমরা দেখব বাংলার ব্রাহ্ম নেতা রাসনারায়ণ বসু এবং নবগোপাল মিত্রের সংস্কার আন্দোলন, যেখানে দেখা যায় রাজা নারায়ণ বসুর জাতীয় গৌরব সম্পাদনী সভা এবং নবগোপাল মিত্রের জাতীয় মেলা একত্রিত ভূমিকা পালন করেছিল। জাতীয় মেলা পরে হিন্দু মেলা নামে পরিচিত। তাহলে জাতীয় মেলা পরে নাম হচ্ছে হিন্দু মেলা। হিন্দু ধর্মের মর্যাদা, তারপরে পুনঃপ্রতিষ্ঠা করা, স্বাধীনতা এবং স্বদেশ প্রেমের আদর্শ সকলকে উজ্জীবিত করাই ছিল হিন্দু মেলার উদ্দেশ্য। এটা হচ্ছে কি দেবেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু পুরজীবনী দেখা গেছিল যে আন্দোলনের সঙ্গে রামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দের নাম জড়িত, যেখানে 19 শতকে চাকরিজীবী শহরে শিক্ষিত মানুষের কাছে রামকৃষ্ণের এক বিশেষ আবেদন ছিল, যেখানে 1893 খ্রিস্টাব্দে রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ তিনি শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান দেয় এবং সেখানে তিনি সহজভাবে এবং ভাষায় দেখা গেছিল ভারতীয় দর্শন ও হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করেন। বিবেকানন্দ নারী স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। এখন আমরা সমাজ সংস্কার আন্দোলনের চরিত্র এবং সীমাবদ্ধতা এটা নিয়ে জানবো। এটা হচ্ছে কেশবচন্দ্র সেন। এই যে ধরো সমাজ সংস্কার আন্দোলন হয়েছিল, তো বিভিন্ন ধরনের মানে আহ, সমালোচনার মুখে পড়তে হয়েছিল সে সময় সমাজ সংস্কারকদের, তাদের সম্পর্কে এখন আমরা জানবো। যেখানে 19 শতকে সে সময় সমাজ সংস্কারগুলি গোড়া থেকে সংকীর্ণ সীমায় আটকে পড়েছিল, যেখানে দেখা যায় উপনিবেশিক শাসনের ফলে আর্থিক এবং শিক্ষাগত সুযোগ সুবিধা মূলত উচ্চ বর্ণের ভদ্রলোকরাই পেয়েছিল এবং এই ভদ্রলোকরাই ব্রাহ্ম আন্দোলনের মতো সংস্কার আন্দোলনগুলির পৃষ্ঠপোষকতা করেছিলেন। কলকাতার বাইরে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়লেও সমাজের সাধারণ মানুষের সাথে ব্রাহ্ম আন্দোলনের বিশেষ যোগাযোগ ছিল না। তাহলে ব্রাহ্ম আন্দোলনের সাথে সাধারণ মানুষের যোগাযোগ ছিল না। দেখবে যখন গান্ধীজি এসেছিল, গান্ধীজি দেখা গেছিল তার আন্দোলনটাকে সর্বভারতীয় করেছিল, সে কিন্তু একটা শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ করেননি। তাহলে ব্রাহ্ম সমাজ হয়ে গেছিল যে সর্বস্তরে পৌঁছাতে পারেনি। তাছাড়া দেখা গেছিল যে সংস্কারকরা সমাজের সর্বস্তরের মানুষকে বিশেষ ভাবিত ছিলেন না, মানে তাদের নিয়ে ধরো সবার নিয়ে ভাবাটাও যেত না। মূলত ইংরেজি এবং সংস্কৃত ঘেঁষা বাংলা ভাষা ব্যবহার করতেন বাংলার সমাজ সংস্কারকরা। এবার ধরো কেউ, তুমি হয়তো কোনো একটা ভাষা জানো আর কেউ হয়তো একটা অন্য কোনো ভাষা জানে, তাহলে কি অনেকটা আমাদের মধ্যে কথোপকথনের গ্যাপ হয়ে যায়। তাহলে সাধারণ মানুষ আর ব্রাহ্মণ সমাজে দেখো ইংরেজি ভাষা, সংস্কৃত ভাষা এগুলো প্রাধান্য ছিল, যার ফলে দেখা গিয়েছিল এটা সর্বস্তরে যেতে পারেনি। এটা হচ্ছে বিজয় কৃষ্ণ গোস্বামীর ছবি। এবং পশ্চিম এবং দক্ষিণ ভারতেও প্রার্থনা সমাজে সামাজিক ভিত্তি শিক্ষিত ভদ্রলোক শ্রেণীর মধ্যে আটকে ছিলেন। পাশাপাশি সংস্কার আন্দোলনগুলি জাতিভেদ নিয়ে বিশেষ সোচ্চার হয়নি, কারণ সংস্কারকদের অধিকাংশই উচ্চ জাতির প্রতিনিধি ছিল। 19বিংশ শতকের আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকেই মনে করতেন যে ধর্মশাস্ত্রে যেসব আচরণের কথা বলা আছে সেগুলো পালনীয়। তারা মনে করতেন যে কিছু স্বার্থপর মানুষ নিজের স্বার্থে ধর্মশাস্ত্রগুলি অপব্যবহার করে। কারণ ধরো যে ধর্মশাস্ত্রগুলো ছিল সেগুলো কঠিন ভাষায় সংস্কৃতি লেখা ছিল, এবার সাধারণ মানুষের পক্ষে সেটা পড়ে বোঝা সম্ভব ছিল না। যার ফলে দেখা যেত যে যে ধরো জানতো সে কি করতো, সে তার নিজের মনের মতো সুযোগ সুবিধা মতো নিজের স্বার্থ মতো সেটাকে ব্যবহার করে দিত, মানে সেটার ব্যবহার না সেটার অপব্যবহার করে দিত। ওটাই এখানে বলছে যে কিছু স্বার্থপর মানুষ নিজেদের স্বার্থে ধর্মশাস্ত্রগুলি অপব্যাখ্যা করতো, মানে যেটা ধরো নয় সেটা ব্যাখ্যা করে দিত। এটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংসের ছবি। এবার দেশের বেশিরভাগ সাধারণ মানুষ সেসব শাস্ত্র কখনো পড়েনি, ফলে শাস্ত্রের নামে বিভিন্ন কুপ্রথার শিকার হতে হতো। এই মনোভাবের ফলে সমাজ সংস্কারকরা বিভিন্ন শাস্ত্রের সঠিক ব্যাখ্যা করার উদ্যোগ নেয়। তাহলে যখনই দেখা গেছিল সতীদাহ প্রথা বলো বা বিধবা বিবাহ বলো, তখন দেখা যাচ্ছে যে গোড়া থেকে প্রথম থেকে সেটা কিন্তু স্বাস্থ্য নির্ভর, মানে স্বাস্থ্যে কি কি বলা আছে সতীদাহ প্রথা নিয়ে, সতীদাহর প্রথার আগে কি ব্যবস্থা ছিল, বিধবাদের জন্য কি ব্যবস্থা ছিল, সেই সমস্ত কিছু খোঁজ। তাহলে এই সময় দেখা যাচ্ছে যে কেউ ভালো কাজ করছে, এটাই হয় যে কেউ ভালো কাজ করতে যায় আর তার থেকে দেখা যায় শত শত মানুষ এটার বিরোধিতা করতে যায়। তাহলে এটা কিন্তু খুবই একটা বাস্তব সত্য, খুবই ভয়ঙ্কর একটা চরম বাস্তব সত্য এটা। রামমোহন রায় বিভিন্ন শাস্ত্র নজির দিয়ে সতীদাহর বিপক্ষে সওয়াল করেছিলেন, প্রশ্ন করেছিলেন।
এবং বিদ্যাসাগর বিধবা বিবাহকে স্বাস্থ্যসম্মত বলে তুলে ধরেছিলেন। বিভিন্ন কথার নিষ্ঠুরতা এবং অমানবিকতার বদলে এই কথাগুলো স্বাস্থ্যসম্মত কিনা তা আলোচনার উপর জোর পড়েছিল। দেখো, এই যে ধরো বিভিন্ন কথার নিষ্ঠুরতা এবং অমানবিকতা, এই যে ধরো নিষ্ঠুর কথা যেখানে দেখা যাচ্ছে যে তার কোনো দোষ না থাকলেও তাকে শাস্তি দেওয়া হচ্ছে, তাকে মেরে দেওয়া হচ্ছে, সে জীবিত থেকেও দেখা যাচ্ছে তাকে মানে মৃত্যুর ন্যায় ব্যবহার দেওয়া হচ্ছে যতদিন না সে বেঁচে থাকছে। তাহলে এই যে ধরো কথাগুলো, এটা নিষ্ঠুরতা, অমানবিকতা, যেটা মানুষের মতো ব্যবহার দেয় না, সেটার বদলে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যসম্মত কিনা এই কথাগুলো, তাহলে এই কথাগুলো স্বাস্থ্যসম্মত কিনা সেটার উপর দেখা যাচ্ছে বেশি জোর করছে। তাহলে মানুষের দেখো যে কি রকম পরিস্থিতি হয়ে যাচ্ছে সমাজ। এখন আমরা মুসলিম সমাজের সংস্কার প্রক্রিয়া এবং আলিগড় আন্দোলন সম্পর্কে জানবো। ১৯ শতকের দ্বিতীয় ভাগে মুসলিম সমাজে বিভিন্ন সংস্কার প্রক্রিয়া শুরু হয়, যেখানে ১৮৬৩ খ্রিস্টাব্দে কলকাতায় মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা হয় এবং মুসলমান সংস্কারকদের মধ্যে স্যার সৈয়দ আহমদ খান সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাকরির সুবাদে উপনিবেশিক প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন স্যার সৈয়দ আহমদ। ফলে মুসলিম সমাজে ইংরেজি শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তা বিষয়ে তার বাস্তব অভিজ্ঞতা ছিল। ১৮৬৪ খ্রিস্টাব্দে মুসলমানদের মধ্যে বিজ্ঞান চর্চা জনপ্রিয় করার জন্য উদ্যোগ নেয় এবং এখানে দেখা যাচ্ছে বিভিন্ন বিজ্ঞানের বই উর্দু ভাষায় অনুবাদ করে, কারণ তারা ধরো উর্দু ভাষাটা জানতো। আধুনিক যুক্তিবাদ এবং বিজ্ঞানের চোখ দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে চেয়েছিলেন সৈয়দ আহমদ এবং পুরনো প্রথা এবং যুক্তিহীন অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে দেখা গেছিল সওয়াল করেছিলেন, মানে প্রশ্ন করেছিলেন। এবং ১৮৭৫ খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ। এবং মুসলিম সমাজ এবং শিক্ষকদের পাশাপাশি বেশ কিছু হিন্দু ছাত্র এবং শিক্ষক ওই কলেজে পড়াশোনা করত। তবে মুসলমান সমাজে সবাই স্যার সৈয়দের সংস্কারগুলি সমর্থন করেন। তাহলে এখানেও দেখো বিপক্ষে মত আছে। পাশাপাশি স্যার সৈয়দ আহমদের সংস্কার প্রক্রিয়াগুলি সীমিত চরিত্র ছিল। বিরাট সংখ্যক গরিব মুসলিমদের উপর এইসব সংস্কারের কোনো প্রভাব পড়েনি। মূলত উচ্চ এবং মধ্যবিত্ত মুসলমানরা এই সংস্কারগুলি গ্রহণ করেছিল। এতক্ষণ আমরা সংস্কার নিয়ে জানলাম। এখন আমরা এটার এই অধ্যায়ের একটা অন্য টপিক নিয়ে জানবো, যেখানে আমরা কৃষক এবং উপজাতি বিদ্রোহ সেগুলো সম্পর্কে দেখব। ১৮ শতকের শেষে এবং ১৯ শতকের শুরুর দিকে দেখা যায় যে ব্রিটিশ কোম্পানি প্রশাসনে ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে নানা রকম রংবদল ঘটিয়েছিল এবং সেই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়েছিল কৃষক এবং উপজাতি সমাজের উপর। এতদিন পর্যন্ত দেখা যেত যে উপজাতিরা নিজেদের মতো করেই বাঁচত এবং খুবই সংগ্রামের মধ্য দিয়ে তারা মূলত দেখবে যেগুলো আহ, প্রাকৃতিক ধার ধার দিয়ে, যেগুলো ধরো প্রতিকূল জায়গা, যেমন ধরো কোনো অরণ্য হতে পারে, কোনো পাহাড়ি এলাকা, যেখানে দেখা যেত যে সাধারণ মানুষের সেখানে সাধারণত তারা থাকতো না। সেখানে দেখা যেত যে উপজাতিরা বহু প্রতিকূলতার মধ্য দিয়ে তারা নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতো এবং তাদের যেটা ধরো জীবনযাত্রাটা সেটা সব মানে সাধারণ মানুষের থেকে অন্যরকম ছিল, তারা নিজেদের মতো করে বাঁচতো। কিন্তু যখন দেখা যাচ্ছে যে ভূমি রাজস্ব বন্দোবস্ত শুরু হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সে সমস্ত যেগুলো প্রতিকূল জায়গা, যেমন ধরো কোনো অরণ্য হতে পারে বা কোনো পাহাড়ি এলাকা হতে পারে, সেখানে দেখা যাচ্ছে ব্রিটিশ সরকার রাজস্ব আদায় নীতি বলবৎ করছে। তাছাড়া ধরো মহাজন রয়েছে, বিভিন্ন ছলে কৌশলে তাদেরকে দেখা যেত যে ঠকানো হতো বিভিন্নভাবে। এবং তখন দেখা যাচ্ছে যে ১৮ শতকের শেষ থেকে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অংশে কৃষক এবং উপজাতি মানুষজন উপনিবেশিক প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। পাশাপাশি দেখা যায় যে কৃষক এবং উপজাতি সম্প্রদায়ের মানুষরা একজোট হয়ে স্থানীয় জমিদার এবং মহাজনদের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিল। তাহলে জমিদার আর মহাজন এদের বিরুদ্ধে করেছিল। যদিও দেখা যায় যে ব্রিটিশ প্রশাসন ও অনেক ভদ্রলোকের চোখে এই আন্দোলনগুলি ছিল আইন শৃঙ্খলার সমস্যা বলে মনে করা হতো। দেখো, যাদের সাথে যেটা ঘটে সে সেটা ভালো করে বোঝে। এখানে যেটা বলছে যে ভদ্রলোক এরা মূলত ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতো, তারা ইংরেজদের দেওয়া বিভিন্ন ধরনের চাকুরিতে তারা অংশগ্রহণ করতো। তাহলে ইংরেজিতেই তাদেরকে কি করতো, জীবিকা নির্বাহে সহায়তা করতো। তাহলে এরা ব্রিটিশ প্রশাসনকে ভালো মনে করতো এবং যেহেতু তারা ধরো একটা খুবই অনুকূল পরিবেশে সমস্ত কিছু সুযোগ সুবিধার মধ্যে খুব ভালোভাবেই জীবনযাপন করতো, তার জন্য দেখা যেত যে তারা যে উপজাতি মানুষদের যে বিদ্রোহগুলো রয়েছে সেটাকে আইন শৃঙ্খলার সমস্যা বলে মনে করতো। কারণ যে পরিস্থিতির মধ্যে পড়ে, প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে, সে সেটা ভালো বুঝতে পারে। যার জন্য দেখা গেছিল যেহেতু ধরো এদের জীবনযাপনটা তো খুবই সুখের ছিল, তার জন্য তারা কখনোই দেখা যেত যে উপজাতি মানুষদের, কৃষকদের কষ্ট কখনোই বুঝতে পারতো না।
উপজাতি এবং বিদ্রোহগুলোকে অসভ্য আদি মানুষের বিদ্রোহ বলে ছোট করা হতো, কিন্তু বাস্তবে এই বিদ্রোহগুলো উপনিবেশিক শাসন বিরোধী আন্দোলনের উদাহরণ। এখন আমরা বিভিন্ন ধরনের আন্দোলন, বিদ্রোহ এগুলো সম্পর্কে জানবো, যার মধ্যে অন্যতম হচ্ছে সাঁওতাল হুল। হুল মানে হচ্ছে বিদ্রোহ, যেটা হয়েছিল 1855 থেকে 1856 খ্রিস্টাব্দের মধ্যে। উপনিবেশিক শাসন, জমিদার, ইজারাদার এবং মহাজনদের শোষণে দেখা গেছিল যে শোষণের বিরুদ্ধে কৃষকরা দেখা গেছিল যে উপজাতি বিদ্রোহ করেছিল, যার মধ্যে অন্যতম হচ্ছে 1855 থেকে 56 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহ। সাঁওতালদের এলাকায় জমিদার এবং বহিরাগত মহাজনকে তারা দিকু বলতো। মানে তাদের যেটা ধরো এলাকা, উপজাতিদের নিয়মে এরকম যে তারা ধরো যে জায়গাটার মধ্যে রয় সেখানে তাদের উপজাতি গোষ্ঠী থাকে, তাদের একটা নিজস্ব রকম একটা ঐতিহ্য থাকে, সেটাকে তারা বহন করে। তাদের যারা ধরো আহ তাদের ধরো যেগুলো আইন রয়েছে, তারা যেভাবে ধরো জীবনটাকে অতিবাহিত করে, সেগুলো দেখা যাচ্ছে তাদের ভূমিকায় উল্লেখযোগ্য থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে যারা ধরো বাইরে থেকে আসতো, যেমন ধরো মহাজন বা জমিদার, তাদেরকে কিন্তু এরা দিকু দিকু বলে বলতো। এরপর দেখা যাবে যে দরিদ্র সাঁওতালরা দিকুদের অত্যাচারের মুখে পড়ে, বহিরাগতদের, এবং ইউরোপীয় কর্মচারীরা সাঁওতালদের জোর করে দেখা যেত যে রেল তৈরিকে কাজে লাগাতে। তাহলে দেখো, যেহেতু ধরো তারা খুবই দুর্গম এলাকায় থাকতো, তার জন্য দেখা যেত যে তাদেরকে দিয়ে রেল যে ব্যবস্থা, যাতে দুর্গম অঞ্চলের মধ্য দিয়েও সহজে যাতে পৌঁছে যায়, তার জন্য রেল পথ কিভাবে যখন বসানো হতো তখন তাদেরকে কাজে লাগানো হতো। সবচেয়ে বড় কথা হলো যে সাঁওতালদের নিজস্ব সংস্কৃতি বিপন্ন হয়েছিল, সেটাতে বিপদে পড়েছিল। যেখানে দেখা যায় যে ভয়াবহ জীবন এবং শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে। প্রথম দিকে সাঁওতালরা মহাজন, জমিদার এবং ব্যবসায়ী বাড়ি কুঠি আক্রমণ করেছিল। পরে সাঁওতালরা তাদের বিদ্রোহকে হুল সংগঠিত করে। এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল সিধু কানু, চাঁদ ও ভৈরব। ভাগলপুর থেকে রাজমহল এলাকার দেখা গেছিল বিদ্রোহ দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্রিটিশ প্রশাসনকে নির্মমভাবে সাঁওতালদের অবস্থা নিয়ন্ত্রণ আনার জন্য ব্রিটিশ যারা ছিল তারা সাঁওতালদের উপর আক্রমণ করে, যেখানে দেখা যায় যে সিধু এবং কানু সহ হাজার হাজার সাঁওতালদের হত্যা করে দেওয়া হয়। তবে দেখা যায় যে বিদ্রোহ পুরোপুরি ব্যর্থ হয়নি। প্রশাসন উপজাতির স্বার্থ এবং সুরক্ষার ব্যাপারে কিছুটা সচেতন হয়েছিল এবং সাঁওতালদের জন্য গড়ে তোলা হয়েছিল সাঁওতাল পরগনা, যেখানে তারা থাকতো। এটা হচ্ছে একটা ছবি, যেটা হচ্ছে যে প্রতিবাদী ভারতবাসী, এবং এই চিত্রটি এঁকেছেন চিত্রপ্রসাদ ভট্টাচার্য। এখন আমরা দেখবো এই যে ধরো সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, সে সময় দেখা গেছিল বিদ্রোহ হতো, তাহলে বিভিন্ন ধরনের পত্রিকা সেগুলোতে দেখা যেত যে এইগুলো সম্পর্কে জানানো হতো। আর এগুলো যখন ধরো পড়তো সব শহুরে লোক বা ধরো আরো যারা ছিল, তখন দেখা যেত তারা এইগুলো সম্পর্কে সচেতন হতো। ধরো কোনো একটা দুর্গম জায়গায় কিছু একটা ঘটলো, আমরা এখনো পর্যন্ত দেখবে হয়তো কোথাও কোনো একটা জায়গায় কোনো কিছু ঘটে, আমরা খুব তাড়াতাড়ি দেখা যায় সেটার খবর আমরা পেয়ে যাই, যেটা আমরা ধরো টেলিভিশনের মাধ্যমে বলো, ফোনে বলো, সোশ্যাল মিডিয়া। কিন্তু সেই সময় তো এসব ছিল না, তাহলে সেই সময় দেখা যেত যে পত্র পত্রিকা যেগুলো আমরা ধরো খবর কাগজ পড়ি, সেইগুলো দেখা যেত ছাপানো হতো, আর সেগুলো থেকে মানুষ জানতে পারতো যে কোথায় কি ঘটছে। তো সাঁওতাল বিদ্রোহের খবর দেখা যায় যে কলকাতায় পৌঁছানোর পরে শিক্ষিত হিন্দু বাঙালির অনেকেই এই আন্দোলনের তীব্র বিরোধিতা করে। সাঁওতালদের বিরুদ্ধে ব্রিটিশ প্রশাসনের দমন পীড়ন বিরোধিতা তারা করেনি। তাহলে ব্রিটিশ প্রশাসন দমন পীড়নের বিরোধিতাও তারা করেনি। এর অন্যতম ব্যতিক্রম ছিল হিন্দু পেট্রিয়র সংবাদপত্রের সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। অনেকে দেখা গেছিল ইংরেজদের সাপোর্ট দিয়েছিল, অনেকে কিন্তু সাঁওতালদের উপর যে অত্যাচার চলেছিল সেগুলো কিন্তু তুলে ধরেছিল। তাহলে একটা সমাজে দেখা যাচ্ছে দুরকম মানুষের আমরা চরিত্র দেখতে পাচ্ছি, একজন ব্রিটিশদের হয়ে কথা বলছে আর একজন ভারতীয়দের হয়ে কথা বলছে। হরিশ্চন্দ্র বুঝতে পেরেছিল যে আর্থিক শোষণে সাঁওতালদের বিদ্রোহ করতে বাধ্য হয়েছিল, এবং পত্রিকায় হরিশ্চন্দ্র লিখেছেন শান্ত ও সৎ সাঁওতাল জাতির বিদ্রোহ করার পেছনে অনেক কারণ রয়েছে, এবং সাঁওতালদের জোর করে বেগার খাটানো হতো। বেগার মানে হচ্ছে ধরো সারাদিন খাটানো হতো, অনেক কষ্ট, খাটানো হতো কিন্তু কোনো মূল্য দেওয়া হতো না, যেটাতে কোনো পারিশ্রমিক থাকে না, সেটাকে বলা হয় বেগার খাটানো। তাছাড়া অতিরিক্ত খাজনা দিতে তাদের বাধ্য করা হতো। তারা ধরো যে পরিবেশে তারা থাকতো, প্রথমত হচ্ছে সেটা প্রতিকূল পরিস্থিতি ছিল না, সেখানে অনুকূল ছিল না। বিভিন্ন ধরনের ধরো সংগ্রামের মধ্য দিয়ে তাদেরকে জীবন অতিবাহিত করতে হতো। তাদের দিন আনা দিন দিন খায় এরকম টাইপের ধরো ব্যাপার ছিল। শহরে যেমন ধরো খুব সহজেই বিভিন্ন মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে, কিন্তু কখনো দেখবে দুর্গম এলাকায় তারা দেখবে ছোট ছোট অনেক কিছু জিনিস থেকে তারা বঞ্চিত হয়ে যায়। তো সেই সময় দেখা যাচ্ছে যে তাদের উপর যদি ধরো আবার খাজনা চাপানো হয় অতিরিক্ত, তাহলে তারা কি করে দেবে? হরিশ্চন্দ্র বলেন যে যারা শান্তিপ্রিয় সাঁওতালদের উপর অত্যাচার করছে তাদের বিদ্রোহ করতে
বাধ্য করেছে তাদেরই শাস্তি হওয়া উচিত। মানে যারা দেখা গেছে সাঁওতালদের উপর অত্যাচার করেছে তাদের উপর মানে শাস্তিটা হওয়া উচিত। তাহলে সেখানকার জমিদার মহাজন সাঁওতালদের শাস্তি প্রাপ্য নয়। মানে সাঁওতালদের যে ধরো তারা যে বিদ্রোহ করেছে তাদের উপর অত্যাচার করা হয়েছে বলেই তারা করেছে, তাহলে সাঁওতালদের কোনো যাতে শাস্তি দেওয়া হোক সেটা কিন্তু তাদের প্রাপ্য নয়। সাঁওতালরা শুধু চায় নিজেদের জঙ্গল উপত্যকার মধ্যে স্বাধীনভাবে জীবনযাপন করতে। এটা হচ্ছে রাজমহলের একটি সাঁওতাল গ্রাম, যেখানে দেখো তারা কিভাবে নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে নিজেদের মতো করে তারা বাঁচতো। যেটা 1878 খ্রিস্টাব্দ আঘাত নাগাদ দেখা গেছে কাঠ খোদাই করে আঁকা। তাহলে রাজমহলের একটি সাঁওতাল গ্রাম এবং কাঠ খোদাই করে ছবিটা আঁকা হয়েছে। এখানে সাঁওতালরা বিভিন্ন ধরনের কাজের সাথে লিপ্ত। এখন আমরা সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে জানলাম, এবার আমরা মালাবার যেটা বিদ্রোহ হয়েছিল মোপালা বিদ্রোহ সেটা জানবো। এটা কিন্তু দক্ষিণ ভারতে হয়েছিল। দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের কৃষকরা উপনিবেশিক প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে এবং সেগুলোর মধ্যে অন্যতম ছিল মোপালা বিদ্রোহ, যেখানে দেখা যাচ্ছে মোপালারা অনেকে কৃষি শ্রমিক, ছোট ব্যবসায়ী এবং জেলে ছিল। এবং দেখা যাচ্ছে যে ব্রিটিশরা মালাবার দখল করার পর সেখানে গরিব কৃষকদের উপর রাজস্বের বোঝা এবং বিভিন্ন বেআইনি কর চাপিয়ে দেওয়া হয়েছিল। এই যেমন ধরো অরণ্য আইন তৈরি করা হয়ে গেছিল, যেখানে দেখা গেছে যে আহ উপজাতি যারা মানুষ ছিল তাদের উপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ করা হচ্ছে যে এই ব্যবহার করা যাবে না অরণ্যের, ওটা ব্যবহার করা যাবে না, আর সেটা কিন্তু ব্রিটিশরা ব্যবহার করতে পারে। তাহলে এরকম ধরনের বিভিন্ন ধরনের আইন তৈরি করা হয়েছিল, মানে তারা যেখানে ধরো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের বিধিনিষেধ তৈরি হয়েছিল, যার জন্য দেখা গেছিল যে উপজাতিরা বিদ্রোহ করেছিল। পাশাপাশি দেখা গেছিল জমিতে কৃষকদের অধিকারও অস্বীকার করা হয়। এসবের ফলে মালাবার অঞ্চলে একের পর এক বিদ্রোহ হয় এবং বিদ্রোহগুলো দমনের জন্য উপনিবেশিক প্রশাসন সশস্ত্র বাহিনী ব্যবহার করেছিল। এখন আমরা ওয়াহাবি আন্দোলন ও বারাসাত বিদ্রোহ কি সেটা সম্পর্কে জানবো। ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়েছিল আরবে এবং এটার নেতৃত্ব দিয়েছিলেন আব্দুল ওয়াহাব নেতৃত্ব দেন। ভারতবর্ষ ওয়াহাবি আন্দোলনের পরিচালনা করেছিলেন রায়বেরেলি অঞ্চলে সৈয়দ আহমদ নামের এক ব্যক্তি। তিনি ওয়াহাবিদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে সংঘবদ্ধ করেন এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনি তো ভারতে করেছিল, এবার বাংলায় দেখা গেছিল মীর নিশা আলী, যেটা বারাসাত অঞ্চলে মীর নিশা আলী, তার আরেক নাম হচ্ছে তিতুমির। ওয়াহাবি আন্দোলনের মতামতে দেখা গেছিল অনুপ্রাণিত হয়েছিল এবং তিতুমির নেতৃত্বে দেখা গেছিল নারকেল বেরিয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলন ক্রমে নদিয়া ফরিদপুর অঞ্চলে ছড়িয়ে পড়ে। এবং তিতুমি আন্দোলনে দেখা গেছিল স্থানীয় জমিদার নীলকর এবং ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে সংগঠিত হয় এবং যুদ্ধের কিছুদিনের মধ্যেই তিতুমি ঘোষণা করে যে কোম্পানি সরকারের শাসন শেষ হয়ে আসছে এবং বারাসাত অঞ্চলে বাঁশের কেল্লা তৈরি করে বাদশাহ উপাধি নেন তিতুমির। এবং নারকেল বেরিয়া বা বারাসাত বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ বাহিনী কামান দেগে দেখা যায় যে বাঁশের কেল্লা ধ্বংস করে দেয়। এটা কত খ্রিস্টাব্দে? এটা হচ্ছে 1831 খ্রিস্টাব্দে। তাহলে এতক্ষণ আমরা ওয়াহাবি আন্দোলন সম্পর্কে জানলাম। এবার আমরা দেখব ফরাজি আন্দোলন, যেটা পূর্ব বাংলার ফরিদপুরে হাজী শরীয়তুল্লাহ গরিব চাষীদের নিয়ে ফরাজি আন্দোলন গড়ে তুলেছিল। ফরাজিদের মতামত প্রসারের ফলে স্থানীয় জমিদাররা ভয় পেয়েছিল। বারাসাত বিদ্রোহের মতোই ফরাজি আন্দোলনেও জমিদার নীলকর এবং উপনিবেশিক শাসনের বিরোধিতা হয়েছিল এবং ফরাজি আন্দোলন ঊনবিংশ শতকের শেষ দিক পর্যন্ত চলেছিল। এখন আমরা মুন্ডা বিদ্রোহ সম্পর্কে জানব, যেটা মুন্ডা উলগুনান, যেখানে উপজাতীয় কৃষক বিদ্রোহের অন্যতম উদাহরণ হচ্ছে বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা উলগুলান বা মুন্ডা বিদ্রোহ, যেখানে দেখা যায় যে মুন্ডাদের জমি ধীরে ধীরে বহিরাগত বা দিকুদের হাতে চলে যায়। পাশাপাশি জমিদার মহাজন খ্রিস্টান মিশনারিরা এবং উপনিবেশিক সরকারের প্রতি মুন্ডা কৃষকরা ক্ষুব্ধ হয়। এখানে দেখো খ্রিস্টান মিশনারিরা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দেখা গেছে যে মহিলাদেরকে প্রচুর পরিমাণে সহায়তা করেছে, কিন্তু তাদের একটা টেন্ডেন্সি ছিল যে ধর্মান্তরিত করা। তাহলে সেটা কিন্তু তারা করতো বিভিন্নভাবে, উপজাতিদের কি করতো ধর্মান্তরিত করে দিত। তাহলে সেটা নিয়েও কিন্তু ছিল তাদের একটা রাগ ছিল, ক্ষোভ ছিল। মুন্ডারা বিশ্বাস করতো যে তাদের নেতা বিরসা নানা রকম অলৌকিক ঘটনার অধিকারী এবং বিরসা আন্দোলনের কেবল দিকুদের বিতরণেই থেমে থাকেনি। ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে বিরসা শাসন প্রতিষ্ঠা মুন্ডা উলগুলানের অন্যতম লক্ষ্য ছিল। তবে উপনিবেশিক প্রশাসনের দমনপীড়নের ফলে মুন্ডা উলগুলান পরাস্ত হয়। এখন আমরা নীল বিদ্রোহ সম্পর্কে জানবো, যেটা 1859 থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যে বাংলায় হয়েছিল। এটা মূলত নীল চাষ এবং নীল করদের অত্যাচারকে কেন্দ্র করে হয়েছিল এবং এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস।
যেখানে দেখা গেছিল যে নীল বিদ্রোহের পক্ষে শিক্ষিত জনগণরা সহানুভূতি করেছিল। এবং এই যে নীল যেটা বিদ্রোহ, এটা নিয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকে, যেখানে নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরা হয়। খ্রিস্টান মিশনারি দেখা গেছে রেভান জেমস লিং নীল বিদ্রোহের প্রতি সহানুভূতি ছিলেন। এবং হিন্দু পেট্রিয়ট সোমপ্রকাশ পত্রিকায় আমরা নীল চাষীদের পক্ষে দেখা গেছিল তারা দাঁড়িয়েছিল, বিভিন্ন ধরনের মত দিয়েছিল যে নীলকর মানে নীল চাষীদের উপর কি হারে অত্যাচার করছে নীলকর সাহেবেরা। এবার এসবের ফলে দেখা যাচ্ছে নীলকরের উপর চাপ বৃদ্ধি পেরেছিল নীলকরদের উপর, এবং 1863 খ্রিস্টাব্দ নাগাদ নীল বিদ্রোহ শেষ হয়ে যায়। পাশাপাশি দেখা যায় যে বাংলা থেকে নীল চাষ প্রায় উঠে যায়। এরপর দেখবে রাসায়নিক ভাবে নীলটা উৎপাদন হয়। আসলে যেটা নীলের এতটা চাহিদা কেন, বস্ত্র শিল্প দেখবে, যেটা আমরা ইংল্যান্ডে যেটা শিল্প এগুলো হয়েছিল সেটা মূলত বস্ত্রকে কেন্দ্র করে হয়েছিল। আর বস্ত্রের ক্ষেত্রে নীলটা খুবই প্রয়োজনীয় জিনিস ছিল, যার জন্য দেখা যেত যে প্রচুর হারে নীল উৎপাদন হতো। এখন আমরা নীল বিদ্রোহ এবং হিন্দু পেট্রিয়ট কি বলেছিল সেটা সম্পর্কে সেটা জানি। বাংলায় নীল বিদ্রোহের প্রতি হিন্দু পেট্রিয়ট সংবাদপত্র এবং সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। হরিশ্চন্দ্র নীলকরদের বিরুদ্ধে দেখা গেছিল যে লেখালেখি শুরু করে। বিভিন্ন অঞ্চল থেকে খবর সংগ্রহের জন্য শিশির কুমার ঘোষ এবং মনমোহন ঘোষকে নিয়োগ করা হয়, এরা খবর দিত। 1858 খ্রিস্টাব্দে হরিশ্চন্দ্র লেখেন যে বাংলার নীল চাষ একটি সংগঠিত জুয়াচুরি এবং নিপীড়নের ব্যবস্থা মাত্র। যেখানে হরিশ্চন্দ্র আরো লেখেন যে নীল চাষে চাষিদের লাভের থেকে ক্ষতি বেশি হতো। কারণ দেখো, যে জমিতে কৃষকরা দেখা যেত খাদ্যশস্য উৎপাদন করতো, ধরো চাল হতে পারে, সেটা ধান বা গম হতে পারে, বা আরো ধরো যেগুলো ডাল জাতীয় শস্য, সেগুলো কি করা হতো, একটা সময় ধরো চাষ করা হতো, কিছুটা সময় ফাঁকা রাখা হতো জমিটাকে, দিয়ে আবার চাষ করা হতো। এভাবে কি করতো, জমিটার গুণগত মান বাড়ানো হতো। কিন্তু নীল চাষটা এমনই ছিল, যে জমিতে একবার নীল চাষ করা হতো সেই জমিতে কিন্তু কোনোদিন সেই জমিতে খাদ্যশস্য উৎপাদন করা যেত না। সেটা ধান বলো, গম বলো, ডাল জাতীয়, পুরো যে উর্বরতা পুরোটা নষ্ট করে দিত। আবার যে জমিতে ধরো নীল চাষ হতো, কিছু বছর হয়তো সেখানে নীল চাষ হতো, তারপরে সেই জমিটার মধ্যে যেটা উর্বরতাটা পুরোপুরিভাবে শেষ হয়ে যেত। তাহলে দেখো কৃষকটার কতটা পরিমাণ ক্ষতি হচ্ছে। সে চাইলেও সেখানে আর খাদ্যশস্য করতে পারবে না, চাইলেও অন্য কোনো শস্য উৎপাদন করতে পারবে না। তো যে চাষি একবার নীল চাষ করেছে তার আর বেঁচে থাকতে মুক্তি পাওয়ার উপায় নেই। কারণ দেখো, দাদন দেওয়া হতো, আগে থেকে টাকা দিয়ে দেওয়া হতো। এবার যে পরিমাণ ধরো উৎপাদন হলো নীলটা, তখন দেখা যেত পুরোটাই ব্রিটিশ সরকারকে বিক্রি করতে হতো কম দামে। সে হয়তো বাজারে বেশি দাম পাবে, কিন্তু সেটা ব্রিটিশ সরকারকে তাকে বিক্রি করতে হতো। কোনো চাষি নীলকরের বিরোধিতা করলে তাকে অত্যাচারিত হতে হতো। নীলকরদের কোনো নীল চাষিকে ন্যায্য দাম দিত না। এবং হরিশ্চন্দ্রের উদ্যোগে দেখা যাচ্ছে যে নীল বিদ্রোহ খবর বাংলার শিক্ষিত জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছিল। তাহলে সংবাদপত্র দেখো কি পরিমাণ ভূমিকা পালন করেছিল। এখন আমরা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সম্পর্কে জানবো, যেটার নাম হচ্ছে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় দেখা গেছিল ব্রিটিশ কোম্পানি কিভাবে সেনা বাহিনী তৈরি করেছিল তা আগে আলোচনা করা হয়েছে। দেখবে যখন আমরা তৃতীয় অধ্যায়ে আলোচনা করেছিলাম, সে সময় দেখবে আমরা পুলিশ বাহিনী, সেনাবাহিনী গঠন সেগুলো সম্পর্কে জেনেছিলাম। সেই সময় থেকে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীতে নানা রকম জাতি পরিচয়কে উস্কে দিত ব্রিটিশ কর্তৃপক্ষ। কিন্তু 1820 দশকে থেকে ক্রমশ সেনাবাহিনীতে নানা রকম সংস্কার হতে থাকে। তার ফলে দেখা যাচ্ছে যে জাতিগত সুযোগ সুবিধার বদলে সমস্ত সেনাবাহিনীকে এক ধাঁচে গড়ে তোলার চেষ্টা করা হয়। তার ফলে দেখা যায় সে সময় থেকে কোম্পানি কর্তৃপক্ষের বিরুদ্ধে সেনাবাহিনীতে বিরোধিতা শুরু হয়। একজন ধরো ভারতীয় সৈন্য আর একটা হচ্ছে শ্বেতাঙ্গ সৈন্য। ভারতীয়টা সৈন্য যদি ধরো শ্বেতাঙ্গ সৈন্য থেকেও যদি ভালো হতো, কিন্তু তাদের কিন্তু কখনোই পদমর্যাদা হতো না, আর না সেরকম শ্বেতাঙ্গ একজন ধরো সৈনিকের বেতন আর ভারতীয় সৈনিকের বেতনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে তা আভাস পাওয়া যায়। ওই বছরই দেখা যাচ্ছে গোড়ার দিকে, মহাবিদ্রোহটা হওয়ার ঠিক আগের ঘটনাটা, যেখানে কলকাতার দমদমে সেনা ছাউনিতে সিপাহীদের মধ্যে বন্দুকের টোটা দিয়ে গুজব ছড়িয়ে যায়। বলা হয় যে নতুন এনফিল্ড রাইফেল টোটাগুলি নাকি গরু এবং শুকুরের চর্বি মেশানো হয়েছে, এবং এই টোটাগুলো রাইফেল ভরার আগে দাঁত দিয়ে কেটে সেটার মধ্যে দেয়া হতো। এবং তখন দেখা যাচ্ছে যে সিপাহীরা মনে করে যে কোম্পানি ষড়যন্ত্র করে তাদের জাত এবং ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। এবং এই গুজব খানিটা যদিও ওই গুজব খানিটা ঠিকই ছিল, কিন্তু শীঘ্রই দেখা যাচ্ছে যে সারা দেশে সেনা ছাউনিতে এই গুজবটি রটে যায় যে এনফিল্ড রাইফেল, এর আগেও বিভিন্ন ধরনের ক্ষোভ ছিল, কিন্তু এনফিল্ড রাইফেল হচ্ছে প্রত্যক্ষ কারণ। এটা ঘটলো, তারপরে বিদ্রোহটা শুরু হয়ে গেল। কিন্তু বহু আগে থেকে দেখা গেছিল যে ব্রিটিশদের প্রতি সেনাবাহিনীতে দেখা গেছিল যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল বিভিন্ন কারণে।
সঙ্গে সঙ্গে দেখা যায় সতর্ক হয়ে ব্রিটিশ কোম্পানি ওই টোটা বানানো বন্ধ করে দেয়। সিপাহীদের নানা রকম সুযোগ সুবিধা দিয়ে কোম্পানি শাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। কিন্তু সিপাহীদের বিশ্বাস যে ভেঙে গিয়েছিল তার প্রমাণ খুব তাড়াতাড়ি পাওয়া যায়। 1857 খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষের দিকে দেখা যায় ব্যারাকপুরের সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে এক ইউরোপীয় সেনা আধিকারিককে গুলি করে দেয় এবং মঙ্গল পাণ্ডের সহকর্মীরা কর্তৃপক্ষের আদেশ পেয়েও কিন্তু মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করেননি। তাহলে মঙ্গল পাণ্ডেকে দেখা যাচ্ছে যখন গ্রেপ্তার করেনি, তারপরে দেখো দ্রুতই দেখা যায় যে তাদের সকলকে গ্রেপ্তার করে ফাঁসির ব্যবস্থা করা হয়। যেহেতু ধরো ব্রিটিশদের আদেশ মানেনি, তাহলে তাকে ফাঁসি দেওয়া হবে। এটা হচ্ছে একটা ছবি, যেটা মিরাটে সিপাহী বিদ্রোহ ছবি, এটা একটা। এরপর দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন সেনা ছাউনিতেও সিপাহীদের মধ্যে অসন্তোষ ফুটে বাড়তে থাকে, যেটা আম্বালা, লখনৌ, মিরাট প্রভৃতি অঞ্চলে নানা রকম গোল যোগাযোগ খবর পাওয়া যায়। মে মাসের মাঝামাঝি সময়ে মিরাটের সেনারা বিদ্রোহ ঘোষণা শুরু করে এবং তারপর শুরু হচ্ছে সেনাবাহিনীর কোম্পানির বিরুদ্ধে সেনাবাহিনীর বিদ্রোহ। এখানে দেখো যে একটা আমরা ঘটনা জানতে পারবো, গাড়ে আয়ে। তো এই ঘটনাটা কি সেটা, এটা মূলত যখন সিপাহী বিদ্রোহ হচ্ছিল সেই সময়ের ঘটনা। একটা ওটা অনেকে গুজবও মনে করে। তো 1857 খ্রিস্টাব্দে দেখা গেছিল 10ই মে বিকাল তখন শেষ হয়ে আসছে এবং উত্তরপ্রদেশের মিরাটে সেনা ছাউনির কাছে বাজারে বসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিপাহীরা স্থানীয় মানুষদের সঙ্গে আলোচনা করছিল যে আগের দিন কলোনেল কারমাইল স্মিথ 85 জন সিপাহীকে জেলে আটক করে। সাধারণ অপরাধীদের মতোই তাদের শিকল বেঁধে রাখা হয়েছিল। এবার তাদেরকে কেন জেলে রাখা হয়েছিল সেটা বলছে যে তাদের অপরাধ ছিল যে এনফিল্ড রাইফেল কার্তুজ ব্যবহার করতে চায়নি, যার জন্য দেখা গেছে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, শিকল করে শিকল দিয়ে বন্দি করে রাখা হয়েছে। এবার এসব আলোচনা যখন ব্যস্ত ছিল সিপাহীরা, ওই সময় দেখা গেছে কলকাতার সেনা ছাউনিতে শ্বেতাঙ্গ সৈন্যরা প্যারেড করে সন্ধ্যার সময় চার্চের প্রার্থনার জন্য যাচ্ছিল। এবার অনেকেই বলে তাদের দেখে নাকি সেনা ক্যান্টিনের এক অল্প বয়স্ক ছেলে বাজারের দিকে গড়ে আয় ঊর্ধ্বশ্বাসে দেখা যাচ্ছে দৌড়ে একটি ভুল খবর দিয়েছিল। তাহলে গড়ে আয়, গড়ে মানে কি সাদা শ্বেতাঙ্গ, তাদেরকে তো আমরা শ্বেতাঙ্গই বলতাম। তো এরপরে দেখা যাচ্ছে যে ভুল খবরটি ছিল যে বিদেশি সৈনিকরা দেশীয় সিপাহীদের বন্দি করতে আসছে। উত্তেজিত সিপাহীরা ছুটলো সেনা ছাউনির দিকে এবং দখল নিল সেনা ছাউনির অস্ত্রাগারে এবং তাদের সঙ্গে যোগ দিয়ে স্থানীয় মানুষরা। এমন সময় দেখা যাচ্ছে যে আবার অনেক লোকও যোগ দিয়েছিল, যাদের উদ্দেশ্য ছিল লুটপাট করা। এবং এরপরে দেখা যাচ্ছে যে একে একে যেটা হচ্ছে গোড়া মানে হচ্ছে শ্বেতাঙ্গ অর্থাৎ ব্রিটিশ সৈন্যদের হত্যা করা হলো এবং তারপরে মিরাটে সিপাহী বিদ্রোহ শুরু হলো। এটা হচ্ছে লখনৌর একটি ব্রিটিশ রেসিডেন্সি। রেসিডেন্সি মানে হচ্ছে যেখানে ধরো ইয়েরা থাকতো, ব্রিটিশরা থাকতো। এটা 1857-তে বিদ্রোহী রেসিডেন্সি সিপাহীরা আক্রমণ করেছিল এটা। মিরাটে সিপাহীরা প্রথমে তাদের বন্দী সহকর্মীদের মুক্তি করে এবং তারপর ইউরোপীয় সৈন্য আধিকারিককে মেরে ফেলে দিয়ে সম্মিলিত দিল্লির দিকে রওনা দেয়। তাহলে এরপর দেখা যাচ্ছে যে তারা দিল্লির দিকে যাচ্ছে, কারণ দিল্লিটা তখনো পর্যন্ত দেখো মোগল শাসক তখনও চলছে, যদিও খুব একটা ছোট জায়গার মধ্যে ছিল, কিন্তু তারা মনে করতো যে যেহেতু ধরো মোগল সম্রাট ছিল, তার জন্য দেখা যাচ্ছে তারা সবাই দিল্লির দিকে যাচ্ছে। বা দিল্লি পৌঁছে সিপাহীরা মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরকে হিন্দুস্তানের সম্রাট হিসাবে ঘোষণা করে। কারণ তারা যখন ধরো আমাদের দেশে যখন শাসন করেছিল, তখন কিন্তু এটাকে তারা নিজের দেশ মনে করেছিল। ব্রিটিশরা এলো, মোগলদের শক্তি কমতে থাকলো, কিন্তু তখনও পর্যন্ত দেখা যাচ্ছে দিল্লিতে আমরা দেখা যাচ্ছে যে বাহাদুর শাহ জাফর তিনি ছিলেন মোগল সম্রাট, তিনি খুবই বয়স্ক ছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে বিদ্রোহীরা তাকে দেখা গেছিল যে বিদ্রোহের নেতা ঘোষণা করে। ধীরে ধীরে দেখা যাচ্ছে উত্তর পশ্চিম প্রদেশ এবং অযোধ্যার বিভিন্ন সেনা ছাউনি বিদ্রোহ ছড়িয়ে পড়ে এবং অনেক জায়গায় দেখা যায় যে বিদ্রোহী সিপাহীদের সঙ্গে স্থানীয় কিছু অভিজাত এবং সাধারণ জনগণ একজোট হয়। ফলে দেখা যাচ্ছে সিপাহীদের বিদ্রোহ গণবিদ্রোহের আকার নেয়। তাহলে সিপাহী বিদ্রোহ থেকে সেটাই সাধারণ মানুষ যোগদান করে গণবিদ্রোহে রূপান্তরিত হয়। তবে একথা মনে করার কোনো কারণ নেই যে ব্রিটিশ কোম্পানির সমস্ত সেনাবাহিনী এই বিদ্রোহে যোগদান দিয়েছিল। দেখো প্রত্যেকটা মানুষ যেমন যোগদান দেয়নি, ঠিক সেরকম সেনাবাহিনীরও কিন্তু কিছু লোক দেখা গেছিল বিদ্রোহটা দমন করতে। ভারতীয়দের ভারতীয় সৈন্যই ছিল তারা, কিন্তু ভারতীয়দের বিরুদ্ধে দেখা যাচ্ছে বিদ্রোহটা দমন করছে ব্রিটিশদের সপক্ষে।
মানে যখন ধরো কোনো কিছু বিদ্রোহ হতো, তখন দেখবে ভারতীয়দেরকে ভারতীয়দের বিরুদ্ধেই কাজে লাগানো হতো। যদি এটা যে না হতো, সব ভারতীয় যদি ব্রিটিশদের বিরোধিতা সে সময় করতে পারতো, তাহলে কিন্তু ব্রিটিশরা মানে এতটা সময় পর্যন্ত শোষণ করতে পারতো না। যেখানে দেখা যায় যে মাদ্রাজ এবং বোম্বাই বাহিনীর সিপাহীরা বিদ্রোহ থেকে সরে ছিল, যেখানে পাঞ্জাবি এবং গুর্খা সিপাহীরা কার্যত বিদ্রোহী সিপাহীদের দমন করার ক্ষেত্রে ভূমিকা নিয়েছিল। তাহলে ভারতীয়দের বিরুদ্ধে উস্কানো হচ্ছে। দেখো যেখানে মাদ্রাজ বোম্বাই বাহিনীরা দেখা গেছিল সিপাহী বিদ্রোহ থেকে সরে গিয়েছিল, পাঞ্জাব গুর্খা সেনা বাহিনীরা দেখা যাচ্ছে যারা বিদ্রোহী সেনা দল ছিল তাদেরকে বিদ্রোহ করছে। প্রধানত বেঙ্গল আর্মির সিপাহীরাই বিদ্রোহ ঘোষণা করেছিল এবং বেঙ্গল আর্মির বেশিরভাগই ভারতীয় সিপাহী ছিল। অর্থাৎ কোম্পানির অধীনে মোট সেনাবাহিনীর প্রায় অর্ধেকই ছিল বেঙ্গল আর্মিতে, এবং সেই দিক থেকে দেখলে বোঝা যায় যে সেনাবাহিনীর প্রায় অর্ধেক অংশ কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, কিন্তু বাকি যে অংশ ছিল সেটা কোম্পানিকে সাহায্য করেছিল বিদ্রোহটা দমন করতে। তাহলে ভারতীয়দেরকে ভারতীয়দের কাজে লাগিয়েছিল। এরপরে দেখা যাচ্ছে যে পরবর্তী সময়েও দেখবে যে ব্রিটিশরা এটাই করেছিল যে একটা ধর্ম সম্প্রদায়ের সাথে আরেকটা ধর্ম সম্প্রদায়ের মধ্যে গোলযোগ করে দিয়েছিল, এবং তার ফলে দেখা গেছিল যে তারা নিজেদের মধ্যে সংঘর্ষ করতো, এবং ব্রিটিশরা সেটা সুযোগ নিয়ে তাদের যেটা শাসন সেটা আরো দীর্ঘস্থায়ী হয়েছিল। সেটাই দেখা যাবে দেশ ভাগের মধ্য দিয়ে, যেখানে দেখো এখানে ভারতীয়দেরকে একটা ভারতীয় সৈন্যদলের সাথে আরেকটা ভারতীয় সৈন্যদল, দুজনেই ভারতীয়, কিন্তু দেখো কিভাবে সংঘর্ষটা লাগানো হচ্ছে। এরপর আমরা ধর্ম ক্ষেত্রেও সেটা দেখতে পাবো। এরপরে আছে যে বেঙ্গল আর্মির বেশিরভাগ সিপাহী আদতে অযোধ্যার বাসিন্দা ছিল, এবং অযোধ্যার প্রায় প্রতিটি কৃষক পরিবার থেকে কেউ না কেউ সিপাহী হিসাবে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল, এবং কোম্পানির তরফে যে সমস্ত সংস্কার সেনাবাহিনীতে করা হয়েছিল সেইগুলি নিয়ে অযোধ্যাবাসী সিপাহীদের অভিযোগ ছিল। তাদের বেতন কমে যাওয়া, তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা, তাদের মধ্যে যেটা বৈষম্য, তা একটা শ্বেতাঙ্গ এবং ভারতীয় সৈনিকের মধ্যে যেটা বৈষম্য করা হতো। 1856 খ্রিস্টাব্দে কোম্পানি ঘোষণা করে যে সিপাহীদের নিজের নিজের অঞ্চলের বাইরে গিয়েও কাজ করতে হবে, কিন্তু সে বাবদ আলাদা কোনো ভাতা সিপাহীরা পাবে না। তো তাদেরকে তো নিজের জায়গায় কাজ করতে হবে, দরকার হলে সে বাইরেও গিয়েও কাজ করবে, কিন্তু সেটার জন্য বাড়তি যে খাটানি সেটার জন্য তাদেরকে কিন্তু কোনো রকম আলাদা করে ভাতা দেওয়া হবে না। এইদিকে কোম্পানির শাসন ভারতীয় উপমহাদেশে যত ছড়িয়ে পড়তে থাকে তত বিভিন্ন অঞ্চলে সিপাহীদের পাঠানো প্রয়োজন হয়ে যায়। এমনকি যে সমস্ত সিপাহীরা যেতে নারাজ হতো তাদেরকে কঠোর মানে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতো। সে সময় দেখবে যেটা কালাপানি মানে সমুদ্র পার করা, সেটা কিন্তু ভালো চোখে দেখা হতো না। সমুদ্র বলো নদী বলো, সেটাকে আমরা মা হিসাবে সেটাকে ধরো সেটাকে ধরো একটা যে দেখা যেত যে সমুদ্রটাকে পার হতো, তার মানে এটা বোঝাতে চাইছো যে সে ধর্মান্তরিত হয়ে গেছে। পরবর্তী সময় দেখা যেত যে যখন বিভিন্ন ধরনের যুদ্ধ দেখতে পাবে, তখন দেখবে যুদ্ধের জন্য সমুদ্র পার করে দেওয়া হতো। সমুদ্রটাকে আসলে আমরা মা হিসাবে দেখতাম, সেটাকে ঈশ্বর রূপে গণ্য করা হতো, এবার সেটার উপর দিয়ে কি করে যাওয়া যাবে। তাহলে দেখা যেত যখনই সে পার করতো তাহলে এটা মনে করা হতো যে সে ধর্মান্তরিত হয়েছে। যুদ্ধটা হয়ে যাওয়ার পর যখন দেখা যেত সেই সৈনিকটাই যখন তার দেশের বাড়িতে ফিরে আসতো, তখন কিন্তু তার দেশের বাড়ি বলো, তার নিজের বাড়ি বলো, নিজের যে জায়গায় সে থাকতো, যে গ্রামে, সেখানকার মানুষও দেখা যেত তার আর তাকে আর তার সাথে কোনো যোগাযোগ রাখতো না, অর্থাৎ সে সেই গ্রাম থেকে যেতে পারে। তো এইরকম ভাবে দেখা গেছিল, যার জন্য দেখা যেত যে সিপাহীরা মূলত কালা পানি অর্থাৎ সমুদ্র যাতায়াত সমুদ্র পার করাটা তারা পছন্দ করতো না, বা যদি তারা না করতো তাহলে তাদের উপর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হতো। এই যে একটা ছবি, এটা একটু দেখে নিই। যেমন 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহী সিপাহীদের হাতে উচ্চ পদস্থ ব্রিটিশ সেনা আধিকারিক দেখা যাচ্ছে মৃত্যু। এটা হচ্ছে ভারতীয়, আর এটা হচ্ছে একটা ব্রিটিশ সৈন্য, যেটা 1857-তে হয়েছিল। চাকরি সংক্রান্ত সংঘাতের সঙ্গে এনফিল্ড রাইফেল টোটা বিষয়ক গুজবটিও মিশেছিল। ভারতীয় সিপাহীদের মধ্যে কোম্পানির বিষয়ে সন্দেহ এবং ভয় দানা বেঁধেছিল। তারা বুঝতে পেরেছিল যে কোনো না কোনোভাবে হয়তো তাদেরকে ধর্মান্তরিত করতে চাইছে। বিদ্রোহী সিপাহীদের সঙ্গে অসামরিক সাধারণ জনগণ অনেকেই উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগঠিত হতে থাকে। তবে সেই সব অঞ্চলে মানুষজন ব্রিটিশ শাসনের সুফল ভোগ করত, তারা কিন্তু এই বিদ্রোহে যোগদান দেয়নি। দেখো যারা কিন্তু ব্রিটিশদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতো, যারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেত ব্রিটিশদের কাছ থেকে, তারা কেন তাদের বিরুদ্ধে যাবে? তাহলে এখানেই দেখা যাচ্ছে যে তারা কিন্তু বিদ্রোহে যোগদান দেয়নি। বাংলা ও পাঞ্জাব ছিল সেরকম দুটি অঞ্চল। বাঙালি শিক্ষিত সমাজের অনেকেই এই বিদ্রোহকে নিন্দা করেছে। দেখো যার সাথে যেটা হয় সে একমাত্র সেটা ভালো বুঝতে পারে, বাকিজন হয়তো সমালোচনা করে, কিন্তু যার সাথে যে ঘটনাটা ঘটেছে সে একমাত্র সেটা বুঝতে পারে।
এখন আমরা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে এক বাঙালি সরকারি চাকুরির চোখে মানে তিনি যেটা বলেছেন সেটা। দুরস্ত একদল সৈন্য হল্লা কোড়া উঠিল, ভাই খবরদার, ভাই খবরদার, গড়ে আয়ে গড়ে আয়ে। ইহার অর্থ এইরূপ যে ইংরেজ সৈন্য আমাদিগকে আক্রমণ করতে আসে, খুব সতর্ক হও। এইবার সকলের মুখ হইতে শুনিতে পাওয়া গেল, গড়ে আয়ে গড়ে আয়ে। তখন তাহার কাহারও দিক জ্ঞান হল না। সকলে বিভীষিকাগ্রস্ত হইয়া যেন হাত পা হারাইয়া চিৎকার করিতে আরম্ভ করল, গড়ে আয় গড়ে আয়। গড়ে আয় গড়ে আয় শব্দে যেন আকাশ পাতাল পৃথিবী পূর্ণ হয়ে উঠিল। সৈন্যগণ কি করবে, কোথায় যাবে, কি রূপ শ্রেণীবদ্ধ হইবে, তাহার কিছু স্থির মীমাংসা দেখিলাম না। কেবল সৈন্য কেবল দেখিতে লাগিলাম রণবংশীর স্তর শুনিয়া সৈন্যগণ দলে দলে প্যারেড ভূমির দিকে দৌড়াচ্ছে। গড়ে অর্থাৎ ইংরেজ সৈন্য আমাদের আসিয়া শুনিয়া আমাদের মনে অতুল আনন্দ হইল। ইংরেজ আগমনের শুভবার্তা শুনিয়া মনে মনে কত সুখের কথা কল্পনা জল্পনা করিতেছে। এমন সময় হঠাৎ খবর পাইলাম যে ইংরেজ আসে না, গড়ে আক্রমণ করে না, সিপাহীগণের ইহা কাল্পনিক ভয় মাত্র। তাহলে এই যে ধরো গল্পটার একটা গুজব ছিল, সেটা নিয়ে দেখা গেছে যে সে সময় একজন ধরো মানে একজন বাঙালি সরকারি চাকরির চোখে মানে সে বলতে চাইছে যে এটা একটা গুজব ছিল, তাহলে সেটাকেই সে তুলে ধরেছে। তাহলে সে ধরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, তার জীবিকা অর্জন হচ্ছে, তাহলে সে কেন ব্রিটিশদের বিরুদ্ধে যাবে? এভাবেই দেখা গেছিল যে ভারতীয়রাই মানে ইংরেজদের সহায়তা করে দীর্ঘদিন এক শ্রেণীর মানুষ যাদের উপর নিপীড়ন চলতো তারা চাইতো না ব্রিটিশ শাসন হোক বলে, আর যারা সুযোগ সুবিধা পেত তারা কেন চাইবে যে ব্রিটিশরা যাক বলে। 1857 খ্রিস্টাব্দের 1 জুন সোমবার বেরেলি সিপাহী বিদ্রোহের এক দিবস অতীত হইল, দ্বিতীয় দিবস আসিল। এটা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহে বাঙালি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যেটা একজন ধরো চাকরিজীবী সে কিরকম দেখছে বিদ্রোহটাকে, তার কাছে এটা গুজ্জন, গড়ে আয় গড়ে আয়, তাই তো। তার আগে যে এত ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু তার লেখাতে কোথাও দেখতে পাওয়া গেল না, যে এতদিন ধরে ওদের অত্যাচার করেছে সেগুলো কিন্তু নেই। ওই যে গুজবটা সেটাই তারা মেন ভাবে ফোকাস করে চাইলো। 1857 খ্রিস্টাব্দের সময় দেখা যাচ্ছে রেলপথে সেনা পাঠিয়ে এক ছবি। দেখো আমি আগেই বলেছিলাম যে ব্রিটিশরা দুর্গম অঞ্চলে বিভিন্ন জায়গায় রেলপথ কেন করতো, এই যেমন ধরো রেলটা, এগুলো দিয়ে দেখা যেত ব্রিটিশ সৈন্যরা আসছে, আবার তারপরে দেখা যাচ্ছে যে দুর্গম এলাকায় যে নিয়ে কি করতো, সেই বিদ্রোহটা দমন করতো। তাহলে রেলটা কি কাজে ব্যবহার করা হতো, তারা নিজেদের কাজে ব্যবহার করতো পুরো রেলটা। এখান থেকে দেখো সৈন্য নামানো হতো। তাহলে 1857 সময় বিদ্রোহে রেলপথে সেনা পাঠানোর একটি ছবি, যার জন্য যখনই বিদ্রোহ হতো তখন আগে দেখা যেত সাধারণ মানুষ রেলপথগুলোকে ভেঙে দিত, তারপর ধরো টেলিগ্রাফ ব্যবস্থা সেটাকে ভেঙে দিত, যাতে কোনো রকম করে খবরটা অন্যদিকে না যেতে পারে। প্রায় পুরো দক্ষিণ ভারতের এই বিদ্রোহের আওতার বাইরে ছিল, মানে এই বিদ্রোহের কোনো মানে প্রভাব পড়েনি, অর্থাৎ সেখানে দেখা গেছিল যে কোনো ফল হয়নি। সামরিক সাধারণ জনগণ যারা বিদ্রোহে যোগ দিয়েছিল তাদের মধ্যে মূলত দুই ধরনের মানুষের প্রাধান্য ছিল। বেশ কিছু সামন্ত প্রভু ও জমিদার ব্রিটিশ কোম্পানির বিভিন্ন নীতির ফলে নিজেদের সুযোগ সুবিধা এবং অধিকার হারিয়েছিল। যেমন লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির ফলে অনেক আঞ্চলিক রাজ্য কোম্পানির শাসনের আওতায় চলে গিয়েছিল এবং এই সমস্ত অঞ্চলের অভিজাত সম্প্রদায় কোম্পানির বিরুদ্ধে অবস্থান বিদ্রোহ ঘোষণা করে। আমরা এই সময় দেখবে বিভিন্ন ধরনের মানে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, কোথাও লখনৌ, কোথাও অযোধ্যা। তো তারা মূলত দেখা গেছিল যে বিভিন্নভাবে তাদের যেটা সিংহাসন সেটা কেড়ে নিয়েছিল ব্রিটিশ সরকার। তাহলে তারা দেখা গেছিল যে বিদ্রোহটাই যোগদান দিয়েছিল, কিন্তু তারা নিজের স্বার্থের জন্য বিদ্রোহটাই যোগদান দিয়েছিল, মানে ব্রিটিশদেরকে তাড়ানো না। তারা যে জায়গাটা আছে, যে সিংহাসনটা তাদেরকে কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, তাহলে সেটাকে যাতে কিভাবে নেবে সেটার জন্য দেখা গেছে যে বিদ্রোহে যোগদান দিয়েছিল। রাজস্ব নীতির ফলে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছিল। রাজস্বের বোঝা চাপানোর বিরুদ্ধে তারা উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়েছিল। উচ্চ হারে রাজস্ব শোধ করতে গিয়ে অনেক কৃষকের দেখা গেছিল যে মহাজনের ঋণের দায়ে আটকে পড়ে। তার ফলে কৃষকদের হাত থেকে জমি বেরিয়ে গেছিল। সে কারণে দেখা যায় বিদ্রোহী কৃষকরা ব্রিটিশ কোম্পানির পাশাপাশি স্থানীয় মহাজনদের বিরুদ্ধে রুখেছিল এবং হারানো জমি এবং ফিরে পাওয়ার লড়াইয়ে কৃষক এবং জমিদার কোম্পানির বিরুদ্ধে দেখা গেছিল একজোট হয়েছিল। পাশাপাশি দেখা গেছিল যে বিদ্রোহ চলাকালীন হিন্দু এবং মুসলিমের মধ্যে ঐক্য অটুট ছিল। কোনো একটি কারণের ফলে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ হয়নি। তাহলে কোনো একটি কারণের কালে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ হয়নি। বিভিন্ন অসন্তোষ এবং বিদ্রোহ মিশে গেছিল একটি বড় গণ অভ্যুত্থানের চেহারা, মানে প্রত্যেকে দেখা গেছিল নিজের জন্যই দেখা গেছিল বিদ্রোহটাই যোগদান দিয়েছিল। এখন আমরা দেখবো এটা সিপাহী বিদ্রোহ না জাতীয় বিদ্রোহ, যেটা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র মানে সেটা কিরকম প্রকৃতি ছিল
সেটা ছিল সিপাহী বিদ্রোহ না জাতীয় যুদ্ধ। দেখো বিভিন্ন ধরনের সাধারণ মানুষও এটা যোগদান দিচ্ছে, তাহলে সেটা সাপেক্ষে এটা নিয়ে বিতর্ক রয়েছে। বেশিরভাগ বিদেশি ব্রিটিশ ভাষ্যকারের মতে এই বিদ্রোহ কেবল সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। সাধারণ জনগণ নিজেদের অসন্তোষ প্রকাশের জন্য এই বিশৃঙ্খলার সুযোগ নিয়েছিল মাত্র। কিন্তু বিদ্রোহের সময় দেখা যাচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্ন উঠেছিল 1857 বিদ্রোহ কি নিছক সেনা বিদ্রোহ নাকি তা ক্রমে জাতীয় বিদ্রোহ রূপ নিয়েছিল। বিদ্রোহের সময় একটি সংবাদপত্রে সাংবাদিক হিসাবে কার্ল মার্কস লিখেছেন, যাকে সেনা বিদ্রোহ বলে মনে হচ্ছে তা আদতে জাতীয় বিদ্রোহ। ধীরে ধীরে দেখা যায় যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয়বাদীরা ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে। তাহলে এটা হচ্ছে মহাবিদ্রোহের প্রকৃতি, মানে কে কিভাবে সেটাকে দেখতো, সেটা জাতীয় বিদ্রোহ ছিল না সেটা সিপাহী বিদ্রোহ ছিল না ভারতের স্বাধীনতার বিদ্রোহ যুদ্ধ ছিল, এটা নিয়ে এই ব্যাখ্যার মধ্যে খানিক বাড়তি আবেগ ছিল, কারণ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের মধ্যে জাতীয়তাবাদের কোনো ধারণা ছিল না। জাতীয়তাবাদ মানে হচ্ছে যখন ধরো কোনো একটা দেশের মানুষ নিজের দেশের জন্য হয়ে লড়বে, দেশের প্রত্যেকটা মানুষ নিজেদেরকে একে অপরের ভ্রাতৃত্ব মনে করবে, সেই দেশটার প্রতি তার দেশত্ব প্রেম হবে, সেটা হচ্ছে জাতীয়তাবাদ। কিন্তু এখানে দেখা যাবে, এখানে যেটা দেখা গেছিল যে প্রত্যেকে দেখা গেছিল কিছু না কিছু স্বার্থ ছিল, বা যাদের ধরো ব্রিটিশরা বিভিন্ন সুযোগ সুবিধা পেত তারা কিন্তু এই বিদ্রোহে যোগদান দেয়নি, তারা কিন্তু এই বিদ্রোহ থেকে বিরত ছিল, দূরে ছিল। বরং বিদ্রোহী নেতৃত্বে অনেকে একে অন্যের বিরুদ্ধাচারণ করেছিল। তাছাড়া বিদ্রোহীরা পুরনো মোগল ব্যবস্থা ফিরিয়ে আনতে চেয়েছিল, যার জন্য দেখবে মোগল সম্রাটকে কি বিদ্রোহের নেতা করে দিচ্ছে, যদিও তার অনেক বয়স হয়ে গেছিল কিন্তু বিদ্রোহীরা তাকে নেতা করে দিয়েছিল। কিন্তু দেখা গেছিল যে মানে তাকে তো নেতাই করা হয়েছিল, যার তো অনেক বয়স হয়ে গেছিল, তিনি কোনো নেতৃত্ব দিতে পারেনি। বিদ্রোহীরাই দেখা গেছিল নিজের মতো করে বিদ্রোহ করেছিল। কেবল সিপাহী বিদ্রোহ বললেও 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ সামগ্রিক রূপ ধরা পড়ে না, কারণ দেখো দক্ষিণ ভারত বাদ পড়লো, বোম্বাই প্রেসিডেন্সি দেখলাম যোগদান দেয়নি, মাদ্রাজও দেয়নি। তারপরে ধরো যেগুলো শহরে যেটা মধ্যবিত্ত শ্রেণী রয়েছে যারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেত তারাও এটাই যোগদান দেয়নি। এটা হচ্ছে ব্রিটিশ কোম্পানি সেনাবাহিনীর লখনৌ পুনর্দখল, যে ছবিটা এঁকেছে থমাস জোন্স বাকার আঁকা এই ছবিটা। একটা বিষয় নিশ্চিতভাবে বোঝা গিয়েছিল যে বিদ্রোহীরা ব্রিটিশ উপনিবেশিক শাসনকে উৎখাত করতে চেয়েছিল। বিদ্রোহীরা বিশ্বাস করত যে ব্রিটিশ শাসন তাদের দিন অর্থাৎ বিশ্বাস এবং ধর্ম অর্থাৎ ধর্ম নষ্ট হয়ে যাবে। ফলে সব বিদ্রোহীরা একে অন্যের মুখোমুখিভাবে না চিনলেও ব্রিটিশ বিদেশি ইংরেজদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়েছিল। এটা হচ্ছে শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের ছবি। পাশাপাশি দেখা গেছিল পুরনো মোগল শাসন ব্যবস্থাকে পুরোপুরিভাবে ফিরিয়ে আনার উদ্দেশ্য বিদ্রোহীদের ছিল না, তবে কেন্দ্রীয়ভাবে বিদ্রোহীরা মোগল কৃতিত্বকে স্বীকার করেছিল। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সামন্তপ্রভু জমিদাররা বিদ্রোহে যুক্ত হয়ে পড়লেও সমস্ত ক্ষেত্রে তারা শেষ সিদ্ধান্ত নিতেন না, বরং অনেক সামন্তপ্রভু এবং জমিদাররা খানিক পরিস্থিতি চাপে জনগণের বিদ্রোহে যোগ দেন। এমনকি বাহাদুর শাহ জাফর নিজেও বিদ্রোহের তরফে নেতৃত্বের প্রস্তাব পেয়ে অবাক হয়ে গেছিলেন, কারণ তার অনেক বয়স হয়ে গেছিল, তিনি এর সাথে কোনো কিন্তু লিঙ্ক করেন, কিন্তু বিদ্রোহীরা চেয়েছিল তাকে নেতা বানাতে। ঝাঁসি রানী লক্ষ্মীবাই এবং নানা সাহেবও খানিক জোর করে সিপাহীরা বিদ্রোহে টেনে এনেছিল। সামন্তপ্রভু ও জমিদারদের অংশগ্রহণের উপর 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ নির্ভরশীল ছিল না। প্রায় সমস্ত অঞ্চলে বিদ্রোহীরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা সভা করে কর্তব্য ঠিক করত। তাহলে দেখা যাচ্ছে প্রায় সমস্ত অঞ্চলে বিদ্রোহীরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সভা করে কর্তব্য ঠিক করত। এরপর দেখা যায় যে এক গ্রাম থেকে অন্য গ্রামে চাপাটি অর্থাৎ রুটি পাঠানোর মাধ্যমে খবর আদান প্রদান করা হতো। এ সময় দেখবে পদ্ম ফুল, তারপরে ধরো রুটি, তারপর যে ধরো একজনের রুটিটা বানালো, বানিয়ে সেটা একটা গ্রাম থেকে অন্য গ্রামে দেওয়া হতো, মানে এটার মানে এবার যে ধরো রুটিটা নিয়ে নিল তাহলে কি তারা সেই বিদ্রোহে যোগদান দিয়ে দিয়েছে। এবার সে কি করতো, আবার রুটি বানিয়ে সেটা অন্য গ্রামে যেত। এইভাবে দেখা যেত যে রুটি পাঠানোর মধ্য দিয়ে খবরের আদান প্রদান করা হতো। রুটি ছিল, পদ্ম ফুল ছিল, এগুলো। ব্রিটিশ কোম্পানি অবশ্যই চূড়ান্ত দমন পীড়নের মাধ্যমে বিদ্রোহ দমন করেছিল। দেখো এই সময় টেলিগ্রাফ ব্যবস্থা ছিল, রেল ছিল, কিন্তু এগুলো কাদের জন্য ছিল, এটা ব্রিটিশদের জন্য ছিল। তাহলে খবর এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে পৌঁছাবে, তখন দেখা যেত যে তারা এই সমস্ত জিনিস বস্তু আদান প্রদানের মাধ্যমে বোঝা যেত যে তারাও এটাই যোগদান দিয়েছে। 1857 সালে সেপ্টেম্বর মাসের শেষ দিকে দিল্লি পুনরায় অধিকার করে নেন কোম্পানির সেনাবাহিনীরা এবং মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে বন্দী করে রেগুনে নির্বাসন দেওয়া হয়। এই যে আছে না যে বাহাদুর শাহ জাফরকে মানে লুকিয়ে রাখা হয়েছিল হুমায়ুনের যেটা সমাধিসৌধ,
সেইখানে রাখা হয়েছিল বাহাদুর শাহ জাফরকে। এবং পরে দেখা যাচ্ছে তাকে ধরা হয়, মানে যেখানে হুমায়ুনের কবর রাখা হয়েছে। কখনো যদি তোমরা পারো তো তোমরা দেখবে হুমায়ুনের যেটা সমাধিসৌধ দিল্লিতে রয়েছে, খুবই বড় একটা জায়গা। তো সেইখানে দেখা হয়েছিল যে বিদ্রোহের নেতা বাহাদুর শাহ জাফরকে রাখা হয়েছিল, এবং সৈন্যরা পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা সৈন্য ছিল তারা দেখা যাচ্ছে তাকে বন্দি করে নিচ্ছে, এবং তারপর তার বিচার হচ্ছে, এবং বিচারের পর তাকে রেগুনে নির্বাসন করা হয়। এটা হচ্ছে বিদ্রোহী সিপাহীদের শাস্তি দেওয়ার একটি দৃশ্য। দেখো কিভাবে তাদেরকে এরকম করে রাখা হয়েছে। তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চালানো, যেটা ব্রিটিশ এদের এদের ছবিগুলো দেখে তো বুঝতেই পারছো। তার মধ্যে আবার অনেকে ভারতীয় রয়েছে, যেমন এটা ভারতীয়। তাহলে ভারতীয় ব্রিটিশ এরা দেখা গেছে যে কিভাবে বিদ্রোহীদের উপর অত্যাচার করছে। বাহাদুর শাহ জাফরের বিচার এটা আমরা এখন জানবো। মোগল বাদশাহ লালকেল্লার দেওয়ানি খাসে বসে শাসন চালাতো। তাহলে একসময় দেখা যেত যে মুঘল সম্রাট তারা দেখা যেত যে লালকেল্লা সেইখানে দেওয়ানি খাসে বসে শাসন চালাতেন। সেইখানে দেখা গেছিল যে 1857 খ্রিস্টাব্দে 27 জানুয়ারি শেষ মুঘল বাদশাহ বাহাদুর শাহ জাফরের বিচারের জন্য আদালতে বসে। তাহলে দেখো যে তারা সেই জায়গাটাই কেন বাঁচলো, তারা তো ভারতের অন্য জায়গাতেও বসতে পারতো, বিচার করতে পারতো। তাহলে যেখানে দেখা যেত মোগলরা একদিন পুরো ভারতে শাসন চালিয়েছে ধরো, সেখানে দেখা যাচ্ছে যে তারা বেছে বেছে সেই জায়গাটাতেই দেখা যাচ্ছে মুঘল সম্রাটের বিচার হচ্ছে। বিচারের আগে দেখা যায় দেওয়ানি খাসের বাইরে 82 বছর বয়স, আমি আগেই বলেছিলাম যে মানে তার বয়স অনেক বেশি হয়ে গেছিল মুঘল সম্রাটের, তাহলে তার বয়স ছিল 82। বৃদ্ধ সম্রাটকে প্রায় 1.5 ঘন্টা দাঁড় করিয়ে রাখা। তাহলে তার ভাবো 82 বছর বয়সে তার বয়স, সে যেখানে একসময় শাসন চালাতো, শাসন নির্দেশ দিত, সেইখানে তার বিচার হচ্ছে, এবং তাকে 1.5 ঘন্টা দাঁড় করানো হয়েছিল। তারপর তাকে ভেতরে ডেকে একটি সাধারণ আসনে বসতে দিয়ে শুরু হয় বিচার। দীর্ঘ সময় ধরে এই বিচার চলার মধ্যে সাক্ষীরা জেরা করার সুযোগও মোগল সম্রাটকে দেওয়া হয়নি, মানে মোগল সম্রাটের সপক্ষেও যে কিছু মত হতে পারে সেটা কিন্তু সুযোগ দেওয়া হয়নি। 1858 খ্রিস্টাব্দে 29 মার্চ বিদ্রোহ সম্রাটকে দোষী ঘোষণা করে বার্মার রেগুনে নির্বাসন করা হয়। বার্মার রেগুনে নির্বাসন করার আগে দেখা গেছিল যে এই যে বাহাদুর শাহ জাফর তার যে পুত্র সন্তান ছিল, তার যারা বংশধর ছিল, তাদেরকে কিন্তু তার সামনে কিন্তু মেরে দেওয়া হয়, হত্যা করে দিয়েছিল ইংরেজরা। এবং তারপর দেখা গেছিল যে বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে পাঠানো হয়েছিল, এবং সেখানে দেখা যায় তার কিছু বছর পর, মানে কিছু কালের মধ্যে দেখা যায় বাহাদুর শাহ জাফর মারা যায়। তাহলে কিভাবে দেখো যে যেখানে তিনি একদিন শাসন চালাতেন সেখানে তার বিচার হচ্ছে, তার চোখের সামনে তার পুরো যে পরিবার, মানে পরবর্তী সময়ে তার যে ধরো পুত্র ছিল, তার যে বংশধর হতে পারতো, তাদেরকে কিন্তু মেরে দেওয়া হয়, হত্যা করে দেওয়া হয়। কিন্তু সমস্ত দমন-পীড়ন সত্ত্বেও বিদ্রোহ থেমে যায়নি। 1859 খ্রিস্টাব্দের গোড়ার দিকে ব্রিটিশ সৈন্যরা উত্তর এবং মধ্য ভারতের বিভিন্ন অংশে বিদ্রোহীদের হারিয়ে দেয়। তাহলে এটাই ছিল ভারতের প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত আর আধুনিক ভারতের মধ্যে পার্থক্য। ব্রিটিশরা যেখানে নিজের দেশে যেভাবে শাসন কার্য করতো, ভারতের ক্ষেত্রে কিন্তু শাসন ব্যবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। ওটাই দেখতো যারা শিক্ষিত মানুষ, যারা দেখবে ব্রিটিশদের বিরুদ্ধে গিয়েছিল, তারা এটাই দেখেছিল যে ব্রিটিশরা নিজের দেশে যে শাসনটা করছে আর এই দেশে যে শাসনটা করছে এটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, এখানে শুধু শোষণই রয়েছে। ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহীরা অসম যুদ্ধ চালিয়েছিল, এবং বিদ্রোহীদের না ছিল যথেষ্ট সম্পদ, না ছিল লোকবল। তাদের অস্ত্র-শস্ত্র এবং নিজেদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না। তার উপরে বিদ্রোহীরা প্রায় সকলেই দিল্লি জড়ো হওয়ার ফলে বেশি দূর বিদ্রোহ ছড়াতে পারেনি। কার্যত দিল্লি পুনর্দখলের মধ্য দিয়ে ব্রিটিশ কোম্পানি বিদ্রোহকে অনেকটা দমন করে ফেলেছিল। এটা হচ্ছে ঝাঁসি রানী লক্ষ্মীবার একটা বর্ণনা, যে তিনি পুরুষের মতো পোশাক পরে, মাথার পাগড়ি, তিনি পুরুষের মতো ঘোড়ার পিঠে চড়তেন, মুখশ্রী সাধারণত গুটি বসন্তের দাগ, কিন্তু সুন্দর চেহারা এবং টিকালো নাক। তার ব্যক্তিত্বের মধ্যে ছিল বুদ্ধির চাপ। তিনি খুব একটা ফর্সা ফর্সা ছিলেন, মুখশ্রী সাধারণত গুটি বসন্তের দাগ, কিন্তু সুন্দর চেহারা এবং টিকালো নাক। তার ব্যক্তিত্বের মধ্যে বুদ্ধির ছাপ ছিল। তিনি খুব একটা ফর্সা ছিলেন না, একটা কথা রিপিট আছে না এখানে। তিনি সোনার নূপুর ও নেকলেস পরতেন, তিনি মসলিন কাপড় পরতেন। উপরোক্ত বর্ণনাটি রানী লক্ষ্মীবাঈ যেটা করেছেন লর্ড ক্যানিং,
যিনি মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন এবং রানীর এই বর্ণনা লিখে রেখেছিলেন। বর্ণনাটি থেকে আমরা ঝাঁসি রানী সম্পর্কে কি তা সম্পর্কে জানতে পারলাম। এই দেখো, এই যে ছবিটা আমি তোমাদেরকে বললাম যে বাহাদুর শাহ জাফর এবং তার পুত্রদের বন্দি করার দৃশ্য। এটা হচ্ছে বাহাদুর শাহ জাফর, যার অনেক বয়স হয়ে গেছে। এবার তার যারা পুত্র রয়েছে, এ রয়েছে, ইনি, তারপরে ধরো ইনি রয়েছে। তাহলে এই যে ধরো তাহলে তার যে ধরো পুত্র রয়েছে, যেমন ধরো পুত্রগুলো রয়েছে, হ্যাঁ, আর এটা হচ্ছে বাহাদুর শাহ জাফর। তার চোখের সামনে দেখা গেছে যে তার পুত্রদের হত্যা করে দেওয়া হয়েছিল। এটা সম্ভবত ইংরেজ কোম্পানিরই কোনো কর্মচারী হবে। তাহলে এই যে ধরো ছবিটা, মানে এই ছবিটা ধরো, এই ছবিটা, এরা কিন্তু বাহাদুর শাহ জাফরের পুত্র। ছবিটা দেখে এটাই মনে হচ্ছে। এবং এই যে ছবিটা, এটা উইলিয়াম হজেন তিনি এঁকেছেন। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ হলো। বিদ্রোহের পর আমরা দেখতে পাবো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়ে যাচ্ছে এবং সরাসরি ব্রিটিশ শাসন শুরু হচ্ছে। তো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে কলকাতার অভিজ্ঞতা, যেখানে 1857 সালে জুলাই মাসে কলকাতায় এরূপ জনরব উঠিল যে বিদ্রোহী সিপাহীগণ আসিতেছে, তাহারা কলকাতা শহরের সমুদয় এবং ইংরেজকে হত্যা করবে এবং কলকাতা শহর লুট করবে। এই জনপদে কলকাতার অনেক ইংরেজ কেল্লার মধ্যে আশ্রয় লইল এবং দেশীয় বিভাগে লোকে কি হয় বলিয়া ভয় ভয়ে দিন যাপন করিতে লাগলো। ইংরেজ ফিরেঙ্গি এবং দেশীয় খ্রিস্টানগণ দেখা গেছিল সর্বদা অস্ত্র শস্ত্র লইত। এটা দেখো রানী ভিক্টোরিয়া। এরপর এনার শাসন শুরু হবে, বাড়াইতে লাগলেন। বন্দুকের দোকানে পশার অসম্ভব রূপ বাড়িয়া গেল। ইংরেজগণ ভয়ে ভীত হইয়া গভর্নর জেনারেল লর্ড ক্যানিংকে অনেক অদ্ভুত পরামর্শ দিতে রইলেন। কারণ তাকে একটা ভয়ঙ্কর, একটা ধরো এতদিন ধরে বিদ্রোহ হলো, বিদ্রোহটা কোনো রকম ভাবে দমন করা হলো। তাহলে এরপর দেখা যাচ্ছে কোম্পানির শাসনটা শেষ হচ্ছে, তার ঠিক আগের ঘটনাগুলো। এরপরে দেখা যায় কালাদারদের অস্ত্র হরণ, কঠিন সামরিক আইন জারি করে ইত্যাদি। ক্যানিং তাহাতে কর্ণপাত করিলেন না, মানে শুনলেন না। আর শোনা গেল যে দেশীয় সংবাদপত্রে সকলের স্বাধীনতা হরণ করা হইবে। কাল কথা উঠিল যে রাত্রি 8টার পর মাঠের ধারে যায় তাহাকে গুলি করে, সন্ধ্যার পর বাজার বন্ধ হইবে। একটা জাতীয় জিনিসের প্রয়োজন হইলে পাওয়া যেত না। লোকে নিজ বাসাতা 2-4 জন বসিয়া অসংকোচে রাজ্যের অবস্থা এবং রাজনীতি সম্পর্কে নিজ মত প্রকাশ করিতে সাহস করিতেন না। মনে হয়তো প্রাচীরগুলি বুঝিয়ে শুনিতেছেন, মানে বিভিন্ন ধরনের গুজব উঠেছিল। কেউ হয়তো কোথাও যেতে ভয় পেত, কোথাও গেলে হয়তো গুলি করে মেরে দেওয়া হবে, এরকম ধরনের রয়েছে। কিছু 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 অধিক রাত্রে ঘরের মাঠে সন্নিকটবর্তী রাস্তা দিয়া আসিতে গেলে পদে পদে অস্ত্রধারী প্রহরী জিজ্ঞাসা করত, হুকুমদার, অর্থাৎ হু কামস দেয়ার। তাহা হইলে বলিতে হইল, রাত হ্যাঁ, আমি প্রজা, নতুন ধরিয়া পরীক্ষা করিয়া তবে ছাড়িত। এই রূপ দেখা যেত। সকল শ্রেণীর মধ্যে একটা ভয় আতঙ্ক জন্মাতো। কিছুদিন আমাদিগকে স্থির থাকিতে দেয়নি। তাহলে এইরকম যে পরিস্থিতি, মানে মহাবিদ্রোহের পর যে পরিস্থিতিটা, সেটা এখানে বর্ণনা করা রয়েছে। যেখানে দেখা যেত যে যারা ধরো ব্রিটিশ থাকতো, তারা ধরো সৈন্য, মানে অস্ত্র শস্ত্র ধরে রাখতো। সাধারণ মানুষ নিজেদের মধ্যে বসে যে রাজনীতির যে কথাটা বলবে, দেশে যেগুলো চলছে, সেটা সাহস করতো না। কেউ হয়তো ভাবতো যে কোথাও গেলে হয়তো তাকে গুলি করে মেরে দেওয়া হবে। কেউ হয়তো কোনো একটা জিনিস তার প্রয়োজন, তাহলে সে যাবে কি করে, সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের গুজব এ সময় রয়েছিল। মানে সে সময় ধরো পরিস্থিতিটা এমন হয়েছিল। এই যে অংশটা, এটা শিবনাথ শাস্ত্রী, রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবং 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের অভিঘাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল এবং ব্রিটেনের পার্লামেন্ট সরাসরি ভারত শাসনের ক্ষমতা নিজে হাতে তুলে নিল। এরপরে দেখবে আমরা ভাইসরয় এই পদটা পাবো। আইন জারি করে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া ব্রিটিশ ভারতের সাম্রাজ্ঞী হয়ে গেল। পাশাপাশি রানী মন্ত্রিসভার একজন সদস্যকে ভারত শাসনের বিষয়ে দেখভালের জন্য সচিব হিসাবে নিয়োগ করা হয়। গভর্নর জেনারেল পদটি তুলে দেওয়া হয় এবং তার বদলে তার জায়গায় রাজপ্রতিনিধি বা ভাইসরয় পদ তৈরি হয়। লর্ড ক্যানিং 1857 খ্রিস্টাব্দের গভর্নর জেনারেল ছিলেন এবং তিনি প্রথম ভাইসরয় নিযুক্ত হলেন। এবং 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর থেকে ভারত শাসন সংক্রান্ত এই আইনটি বলবৎ হয় এবং ভারতে শুরু হয় রানী ভিক্টোরিয়ার শাসন। এটি হচ্ছে রানী ভিক্টোরিয়ার শাসনকালে ভারতে জারি করা একটি মুদ্রা। এটা হচ্ছে মুদ্রার প্রথম দিক, যেটাকে বলা হয় মুখ্য। আর একটা হচ্ছে মুদ্রার ঠিক বিপরীত দিকটা, যেটা বলা হচ্ছে গৌণ দিক। তাহলে একটা হচ্ছে মুখ্য দিক, যেখানে কোনো ধরো রাজা রানী ছবি থাকে, আর তার ঠিক বিপরীত দিকটা হচ্ছে গৌণ দিক। এবং এটা রানী ভিক্টোরিয়ার শাসনকালে জারি করা হয়েছিল।
এখন আমরা যে বিদ্রোহগুলো সম্পর্কে জানলাম সেটা আমরা ম্যাপের সাহায্যে জানবো, এবং এই ম্যাপটা হচ্ছে ঊনবিংশ শতকের মধ্যভাগে। এই ম্যাপটা যদি ভালো করে দেখো তাহলে দেখতে পাবে যে 1857 খ্রিস্টাব্দের প্রধান কেন্দ্র, যেখানে দেখবে মিরাট, দিল্লি, তারপরে গোয়ালিয়র, ঝাঁসি, তারপরে কানপুর রয়েছে, লখনৌ, ফৌজাবাদ, এইগুলো হচ্ছে যে 1857 খ্রিস্টাব্দের প্রধান কেন্দ্র। আর যেগুলো নীল রং আছে সেখানে আছে যে 1857 খ্রিস্টাব্দের আগে যেটা সিপাহীদের অভ্যুত্থান হয়েছিল, যেটা হচ্ছে ভেলোর, এটা একটা। তারপর ধরো ব্যারাকপুর, এগুলো। আর 1857 খ্রিস্টাব্দের পূর্বে বিভিন্ন আমরা কৃষক বিদ্রোহ দেখেছিলাম, যার মধ্যে অন্যতম ছিল কোল বিদ্রোহ, তারপরে ধরো মোপলা বিদ্রোহ, এইগুলো। আর 1857 খ্রিস্টাব্দের পূর্বে যেগুলো ধর্মকেন্দ্রিক কৃষক বিদ্রোহ হয়েছিল সেটার মধ্যে অন্যতম হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ, তারপর ওয়াহাবি, ফরাজি, এইগুলো ছিল অন্যতম। এবং এই যে ম্যাপটা দেখছো, এখানে আমরা মহাবিদ্রোহের সময় দেখা গেছিল যে এক একটা জায়গা থেকে এক একজন নেতৃত্ব যোগদান দিয়েছিল। যেমন ধরো দিল্লি থেকে দিয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহ, লখনৌ থেকে দিয়েছিল বেগম হজরত মহল, কানপুর থেকে নানা সাহেব নেতৃত্ব দিয়েছিল, তাতিয়া তোপি তিনি কানপুর, মধ্য ভারত এবং বুন্দেলখন্ড থেকে দেখা গেছিল মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। এছাড়া দেখা যাচ্ছে যেটা ঝাঁসি, সেখান থেকে রানী লক্ষ্মীবাই, বিহার থেকে দিয়েছিল কুনওয়ার সিং, এবং ফৌজাবাদ সেখান থেকে দিয়েছে মৌলাবি আহমদ উল্লাহ শাহ, এবং যেটা হচ্ছে বারাউর সেখান থেকে দিয়েছিল শাহ মর সিং তোমর। তাহলে এগুলো বলতে পারো যে মহাবিদ্রোহের সময় হয়েছিল। তখন আমরা আলোচনা করলাম যে দক্ষিণ ভারতে কিন্তু এটার প্রভাব পড়ে না। দেখো দক্ষিণ ভারতে কোথাও কিন্তু মহাবিদ্রোহের কিন্তু কেন্দ্র ছিল না। তাহলে বলতে পারি যে এটা এই ধার সাইড করে হয়েছিল, অর্থাৎ উত্তর এবং পূর্ব এই দিক দিয়ে হয়েছিল বিদ্রোহটা। তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের শেষ হলো। তোমরা জানাবে যে তোমরা কতটা বুঝতে পারলে, কোথায় তোমাদের কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। পরের ক্লাসে আমরা যেটা ষষ্ঠ অধ্যায়, যেটা চ্যাপ্টার 6, এখানে আমরা জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ সেটা সম্পর্কে জানবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।